পাত্র হিসেবে ভার্সিটির সিনিয়র ভাই রাজ শাহমতকে দেখে চক্ষু বিস্ফোরিত হয় নজরাতের। মিনিটখানেক হয়েছে পাত্রপক্ষ এসেছে নজরাতকে দেখতে। এদিকে হালকা সাজগোজ করে বসেছিল নজরাত। পাত্রপক্ষ আসার পর নজরাতের বান্ধবী হুমায়শা লুকিয়ে দেখতে যায় পাত্র দেখতে কেমন। দেখে এসে হুমায়শা জানায় পাত্র আর কেউ নয়, তাদের ভার্সিটির বড় ভাই রাজ শাহমাত। হুমায়শার কথা বিশ্বাস হয় না নজরাতের, তাই নিজ চোখে দেখতে পর্দার আড়াল থেকে উকি দেয়, যা দেখে চক্ষু চড়ক গাছ। দ্রুত দরজা বন্ধ করে হুমায়শাকে গিয়ে বলে, দোস্ত, আমার এখন কি হবে? আজকে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তোর বদলে আমি না হয় পাত্রী হিসেবে যাই, কি বলিস? হুমায়শা হাসতে হাসতে বলল। হুমায়শার কথাই সায় দিয়ে নজরাত বলল, দারুণ আইডিয়া, চল তোকে রেডি করে দেই। এই একদম না, ওটা তো আমি এমনিতেই মজা করে বলেছি, তুই সিরিয়াস নিয়ে নিবি কে জানে। শোন, ভয় পাস না, কিছু হবে না। কিন্তু নজরাত কিছুতেই যাবে না ওই দাম্ভিক অহংকার মানুষটার সামনে। সবচেয়ে বড় কথা, নজরাত রাজ শাহমাতের সামনে গেলেই তাকে চিনে ফেলবে, কারণ গতকাল ভার্সিটিতে রাজ শাহমাতের সাথে কথা বলতে গিয়েছিল নজরাত, কিন্তু রাজ শাহমাত তাকে পাত্তা দেয়নি। এরপর থেকে বান্ধবীদের সাথে লজে মুখ দেখাতে পারেনি নজরাত। নজরাতকে তার বান্ধবীরা মিলে ড্যার দিয়েছিল তাদের ভার্সিটির বড় ভাই রাজ শাহমাতের সাথে আলাপ করে বন্ধুত্ব করার। ভার্সিটির টিচার থেকে শুরু করে স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত একটা মুখ রাজ শাহমাত। রাজনীতিতে তার জুড়ি নেই, তাছাড়া খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাজ শাহমাত। স্কুলে থাকাকালীন প্রেমে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করেছে জীবনে আর কোনোদিন প্রেম নামক সম্পর্কে জড়াবে না, একেবারে বিয়ে করবে। তাই ভার্সিটির কোনো মেয়েদের পাত্তা দেয় না রাজ শাহমাত। এমনকি মেয়েদের সাথে কথা বলতেও ঘৃণাবোধ কাজ করে নিজের মধ্যে। কিন্তু নজরাত রাজ শাহমাতের সম্পর্কে জানতো না, তাই তো বান্ধবীদের পাল্লে পড়ে রাজ শাহমাতের সাথে বন্ধুত্ব করতে যায়। নজরাতের বান্ধবীরা জানতো রাজ শাহমাত কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে না, তাই ইচ্ছে করে এই ড্যার দেয়। যদিও হুমায়শা সাবধান করেছিল নজরাতকে, কিন্তু নজরাত শুনে নেয়। জেদ ধরে বন্ধুত্ব করে দেখিয়ে দিতে চেয়েছিল তার বান্ধবীদের। লম্বা দম নিয়ে এগিয়ে যায় রাজ শাহমাতের কাছে, গিয়ে বলে, হাই ভাইয়া। নজরাত আচমকে এসে কথা বলে ভুল কুচকে তাকে রাজ শাহমাত খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কি চাই? বন্ধুত্ব, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ভাইয়া। রাজ শাহমাত তখন মুচকি হাসি দিয়ে বলল। সরি। তারপর রোদ চশমা চোখে দিয়ে এক প্রকার ভাব দেখিয়ে বন্ধুদের নিয়ে ওই স্থান ত্যাগ করে। আশেপাশে যতজন দেখেছে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। শেষে ভরা ক্যাম্পাসে অপমানিত হয়ে ফিরে আসেন নজরাত। এরপর থেকে যখনই রাজ শাহমাতের কথা মনে পড়ে তখনই গাল মন্দ করতে ভুলে না নজরাত। যাই হোক, এখন রাজ শাহমাতের সামনে থেকে পালাবে কিভাবে তার উপায় খুঁজতে ব্যস্ত দুই বান্ধবী। তখনই নজরাতের নানুমণি এসে বলল, নুসরাত, পোলা তো চাঁদের নাহান সুন্দর, আমার তো তরে নিয়া হিংসা হইতেছে। নজরাত আছে নজরাতের জ্বালাই। এর মধ্যে তিনি এসে রাজ শাহমাতের গুণগান গাইতে শুরু করে দিয়েছেন, তাই নজরাত কিঞ্চিত রেগে বলল, বুড়ি, তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, তুমি ওই দাম্ভিক অহংকারী ছেলেকে বিয়ে করে নাও। নজরাতের নানু সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুই কেমনে জানলি ওই ছেলের দাম্ভিক অহংকার আছে? সুন্দর ছেলেরা ওইরকমই হয়, তাই আমি ঠিক করেছি কালো আর বেটে দেখে বিয়ে করব। তাহলে আমাকে রাজরানীর মতো করে রাখবে। আর যাই হোক বুড়ি, তুমি এখান থেকে এখন যাও, আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? ও সাই, তুই ভালা কইরা সাইছে আয়। নানু চলে যাওয়ার পর হুমেশা বলল, দোস্ত, একটা আইডিয়া পেয়েছি, বলবো? নজরাত দরজা বন্ধ করে এসে বলল, তাড়াতাড়ি বল। চল, তোকে ভারী মেকআপ করে দিই, তাহলে ওই বেটা তোকে আর চিনতে পারবে না। তারপর হুমেশা খুব ভারী মেকআপ করে দিল নজরাতের। যাদুন আপন মানুষ ছাড়া একবার দুবার যার নজরাতকে দেখেছে তা চিনতে পারবে না। এর মধ্যে অনেকবার তাদের ডাকাডাকি করে গেছে নজরাতের মা তরিকা বেগম। তারপর যখন নজরাতকে পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে পাশের বাসার ঘটক কলি আন্টি রুমে আসেন, তখন নজরাতকে দেখে বললেন, এ কি, এত সাজ দিয়েছো কেন? এই কথা বলতে হুমায়শা আর নজরাত ভয় পেয়ে যায়। এই মহিলা যদি এখন বলে যায় এমন সাজ চলবে না, মুখ ধুয়ে হালকা সেজে এসো, তখন কি হবে? তাই হুমায়শা ঝটপট বলে ওঠে, আন্টি, এই সাজ এখন ট্রেন্ডে আছে, তাই এটাই ভালো হবে। মিসেস কলিয়ার ঘাটলেন না, বলেন, ঠিক আছে, তোমরা আজকালকার পোলাপান, তোমরা এই
বোঝো সাজগোজের, আমরা অত শত বুঝি না। তারা বারবার বলছিল এখনো মেয়ে নিয়ে যাচ্ছি না কেন, এখন চলো চলো, অনেক সময় হয়ে গেছে। দুই বান্ধবী হাত ছেড়ে বাঁচলো যেন, তবুও মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে। পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দেয় নজরাত। রাজ্যে আমাদের মা আমিনা বেগম সালামের জবাব দিয়ে বলেন, বসো। নজরাত বসার পর রাজ্যে আমাদের বোন জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? নজরাত জবাব দেয়, রূপকথা। আগে পরে কিছু নেই? নজরাতের বুক ধরফর করতে লাগলো ভয়ে, কাপা কাপা গলায় পড়ল, রূপকথা ইসলাম। মাশাল্লাহ, সুন্দর। দেখতে গিয়েছিলাম, সেই মেয়েটা অনেকটা নুজরাত মেয়েটার মতো মনে হলো। তবে নুজরাত মেয়েটা ন্যাচারাল, দেখলেই বোঝা যায় আর্টিফিশিয়াল কিছু ইউজ করে না। তবুও কেন জানি দুটো মেয়ের মধ্যে অনেকটা মিল দেখতে পেলাম আমি। আম্মা ওই গতকালের মেয়েটাকে নিয়ে পড়ে আছে, সেই জন্য রাগ উঠে গেল। রিয়াদ খানিকটা ভেবে বলল, ভাই এনেচাস তুই কি নজাত মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস? রাত রেগে যেতে নিলে রিয়াদ হেসে বলল, আরে দোস্ত মজা করছি, এত রেগে যাচ্ছিস কেন? গতকাল তরিকা বেগম অফিস থেকে ফেরার পথে জাম কিনে নিয়ে এসেছেন। দুপুরে রোদের বেলা টক জাতীয় ভর্তা খেতে অমৃতের মতো লাগে, তাই নজরাত জাম ভর্তা বানিয়ে রাফিকে ডাকে। আজ নজরাতের ভার্সিটি আর রাফির স্কুল বন্ধ, তাই বাসে আছে তারা। ড্রয়িং রুমের মেঝেতে বসে ভাই বোন মিলে আইস করে খাচ্ছে, তখন বাসের কলিং বেল বেজে উঠল। নজরাত রাফিকে বলল, ভাইয়া দরজাটা খুলে দিয়ে আয় তো। রাফি খেতে খেতে বলল, আমি চলে গেলাম, তুই আমাকে রেখে সবটা খেয়ে ফেলবি, তাই আমি যেতে পারবো না, তুই যা। রাফির কথাই তার মাথায় হালকা থাপ্পড় মেরে উঠে দাঁড়ায় নজরাত। এদিকে নজরাতের নানু রুম থেকে চেঁচিয়ে বলেন, সেই কখন থাইকা বেল বাইসতেছে, তোরা কানে শুনিস না? নজরাত দুষ্টামি করে বলল, এই বুড়ি চেঁচিও না, আমি যাইতেছি। তারপর গায়ের ওনাটা মাথায় শরীরে ঠিক মতো দিয়ে দরজা খুলে নজরাত দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে মুখের কথা হারিয়ে ফেলল। বহুক্ষণ বিবশ হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস কলি তখন বললেন, কিরে, মেহমানদার এভাবে দাঁড় করিয়ে রাখবি? এতক্ষণে জ্ঞান ফিরে নজরাতের। বালিকার মতো সল অপকট গলায় সালাম দিয়ে বলল, জি ভেতরে আসুন। মেহমানদের বসিয়ে ভেতরে নানুর কাছে চলে যায় নজরাত। মনে মনে হাসি পায় তার। ওই দিন ভারী মেকআপ দেখিয়ে বিদায় করেছিল তাদের, আর আজকে ফকিনের বেশ দেখে এমনিতেই বিদায় হবে তারা। খুবই সাধারণ একটা থ্রি পিস পরে আছে নজরাত, তাও এক সেট হলে মানা যেত। তিনটা তিন সেটের থেকে নেওয়া, যেমনটা একটা ড্রেসের জামা অন্যটার ওড়না, এরকমভাবে পরে আছে নজরাত। মাথার এলোমেলো চুলগুলো পেঁচিয়ে কাটা ব্যান্ড দিয়ে লাগিয়ে রাখা। রাফি দৌড়ে গিয়ে কিচেনে বসে বসে আরাম করে খাচ্ছে জাম ভর্তা। মেহমান আসে সে মহা খুশি, কারণ একা একা সবটা খেতে পারছে। ভাই বোনেদের এসব খুনসুটি ভালোবাসা একটা সময়ে খুব চলে। তারপর বোন চলে যায় শ্বশুর বাড়ি, তাদের মধ্যে দূরত্ব চলে আসে। তখন আর এসব খুনসুটি ভালোবাসা দেখা যায় না, চাইলেও এই সময়টা আর ফিরে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তরিকা বেগম অফিসে আছেন। নজরাতের নানু এসে সবার সাথে কুশল বিনিময় করেন। নজরাত সবার জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত তৈরি করে নিয়ে আসে। এই গরমের মধ্যে লেবুর শরবত যেন মরুভূমিতে একটু পানি দেখা। তারপর দ্রুত সবার জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। রাদের মা লিপি বেগম বলেন, আমরা এসে তোমাকে ঝামেলায় ফেলে দিলাম মা, মনে কষ্ট নিও না। নজরাত শশ ব্যস্ত জবাব দেয়, ছি ছি আন্টি, এসব কি বলছেন? আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। খাদ্য খাওয়ানো নবী রাসূলগণের প্রিয় একটি কাজ ছিল। তাদের ঘরে খাবার না থাকলে তারা না খেয়ে সবটুকু দিয়ে অতিথি আপ্যায়ন করতেন। বাড়িতে মেহমান আসলে তারা অত্যন্ত খুশি হতেন। অথচ বর্তমানে আমরা বাড়িতে মেহমান আসলে বিরক্ত হই, আপ্যায়নে গাফিলতি করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। সন্তুষ্টি চিত্তে মানুষকে খাওয়ানোর মাধ্যমে সহজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। তাই আপনারা আসাতে আমার বরং উপকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। নজরাতের কথায় লিপি বেগম এবং তার বোন রানু বেগম অনেক খুশি হলেন। সেদিন নজরাতকে পছন্দ না হলেও আজকে খুবই পছন্দ হলো। মিসেস কলি তাদের অনেক রিকোয়েস্ট করে আজকে নিয়ে এসেছেন। নজরাতের মা তরিকা বেগম আজকে বাসায় থাকবেন না, তিনি জানতেন। এদিকে রাতের জন্য অন্য জায়গায় পাত্রী দেখতে যাবেন বলেছিলেন লিপি বেগম। যদি সেখানে পাত্রী পছন্দ হয়ে যায়, সেই ভয়ে তরিকা বেগম বাসায় না থাকা সত্ত্বেও আজকে তাদের নিয়ে এসেছেন মিসেস কলি।
লিপি বেগম রাতকে তাদের সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসবে না বলে দেয় এবং রাতের বোনও ভাইয়ের সাথে মিলে আসবে না বলেছে। তাই লিপি বেগম আর তার বোন এসেছে আজ। নজরাতের বাবা মারা যাওয়ার পর থেকে তরিকা বেগম একটা কোম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছেন, তাই তিনি দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। এদিকে নজরাতের ভার্সিটি বন্ধ থাকলে ঘরের সমস্ত কাজ করে রাখে, মায়ের কষ্ট যেন লাঘব হয় সেজন্য। তবে তরিকা বেগম ভোরবেলা উঠে রান্না করে দিয়ে যান। আজকে আর তেমন কিছু জিজ্ঞাসা করলেন না তারা নজরাতকে। নজরাতের রান্না করা নুডলস খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর মিসেস কলি আসলেন। তিনি খুবই উৎফুল্ল হয়ে বললেন, খালাম্মা, আমি বলেছিলাম না মেয়ে তাদের পছন্দ হবেই হবে। নজরাতের নানু বলেন, আজকে কি কইলো তারা? মেয়ে তাদের পছন্দ হয়েছে, এখন বাসায় সবার সাথে বসে কথা বলে জানাবে বলেছেন। নজরাতের নানু আলহামদুলিল্লাহ বলে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এদিকে পর্দার আড়াল থেকে সবটাই শুনল নজরাত। শুনে কি প্রতিজ্ঞা করবে বুঝতে পারছে না সে। ভার্সিটিতে এক প্রকার লুকিয়ে ঢুকে নজরাত কিছুতেই রাতের সামনে পড়া যাবে না, তাই এই পণ মা বলেছে এই রাত ব্যাটার সাথে তার বিয়ে দিবে। এদিক ওদিক তাকিয়ে হাঁটতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে যেতে যেতে বেঁচে যায় সে। সামনে রাত কিছুক্ষণ চোখে চেয়ে থেকে বলল, কোথায় চুরি করতে যাচ্ছ? নজর সামান্য কম্পিত কণ্ঠস্বরে বলল, আজব, ভার্সিটিতে কেউ চুরি করতে আসে নাকি কেউ? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। নজর বিব্রত ও হচ্চকিত হয়ে বলল। আমাকে যেতে দিন। রাত পথ থেকে সরে দাঁড়ালে নজরাত এক প্রকার দৌড়ে চলে যায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। নজরাতের অবস্থাও হয়েছে সেরকম। গতকাল তরিকা বেগম অফিস থেকে বাসায় ফিরে মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে বলেন, ছেলে ভালো হলে এখানে মেয়ে বিয়ে দিবেন। মেয়েকে নিয়ে বড্ড দুশ্চিন্তা তার। নজরাতের বাবা নেই, তরিকা বেগমের যদি কিছু হয়ে যায় তবে ছেলে মেয়ে দুটোর রাস্তায় থাকতে হবে। ভালো ভালোই মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান। লিপি বেগম বাসায় ফিরে বলেন, এই মেয়েকে আমি এই বাড়ির বউ করে আনতে চাই। বসার ঘরে সবাই বসেছিল। মায়ের কথা শুনে রাত বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু ভেবাচেকা খেয়ে বলল, আম্মা, আমি ওই মেকআপ সুন্দরী মেয়েকে বিয়ে করব না। তাছাড়া ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে ফেলার অবস্থা ওই মেয়ের। নিশ্চয়ই প্রতি ক্লাসে ফেল করতে করতে অনার্সে ভর্তি হয়েছে। ফারুক সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বলেন, শান্ত হয়ে বসো, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি কথা বলছি তোমার মায়ের সাথে। বাবাকে খুব সমীহ করে চলে রাত শাহমাত, তাই শান্ত হয়ে বসে ফারুক সাহেব স্ত্রীকে বললেন, তোমার ছেলে যেখানে পাত্রী পছন্দ নয় সেখানে তোমার আগানোটা ঠিক হবে বলে আমি মনে করি না, কারণ বিষয়টা ওরা সারা জীবন একসাথে থাকবে। স্বামীর কথায় লিপি বেগম একটু দমে গেলেন। দমে যাওয়া গলায় বললেন, কিন্তু তোমার ছেলে যা বলছে তার তো কোনো ভিত্তি নেই। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং ব্যবহার অতুলনীয়। তোমার বিশ্বাস না হলে আপাকে জিজ্ঞেস করে দেখো। এখনকার মেয়েরা সুন্দর হলেও মেকআপ করতে পছন্দ করে, তাই মেয়েটা একটু মেকআপ করে, এটা বড় রকমের কোনো সমস্যা ধরে নেওয়া কোনো মানেই হয় না। আর যদি মেকআপ এতটাই সমস্যা তাহলে আমি বলে দেবো যেন মেকআপ না করে। স্ত্রীর যুক্তিতে ফারুক সাহেব ভাবুলে গলায় বললেন, তুমি তো বেশ ইসলামের রীতিনীতি মেনে চলো, তাহলে একটা ধার্মিক মেয়ে কেন দেখছো না ছেলের জন্য? তোমাদের কথা মতো বোঝা যাচ্ছে মেয়েটা ততটা ধার্মিক বা পর্দাশীল নয়। মেয়েটা পর্দাশীল না হলেও ইসলামের জ্ঞান জানে। আমি ওকে নিজ হাতে শিখিয়ে নেব ইনশাল্লাহ। বাবা মায়ের কথার মাঝে রাত বলে উঠল। পড়াশোনাটাও কি শিখিয়ে দিবে আম্মা? লিপি বেগম ছেলের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেন, পড়াশোনা না জানলে মেয়েটা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ বা বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো না। তোমার মত বাহিককে দিক বিবেচনা করে আমি কোনো কাজ করি না। মেয়েটা সেদিন সম্পূর্ণ অপরিচিত মানুষের সামনে লিখতে গিয়ে ঘাবড়ে যায়, তাই বলে তাকে মূর্খ ভেবো না। গতকাল ওদের পাশে গিয়েছিলাম, ওর মা ছিল না, অথচ কি সুন্দর করে মেয়েটা আমাদের আপ্যায়ন করলো। এরকম নম্র ভদ্র মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য। মায়ের সাথে না পেরে রাত চাপার আগের গনগনে গলায় পড়ল, তোমার জন্য বিয়েটা করে নিব। নজাত মেয়েটার সাথে কথা বলতে, অথচ রাত অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। তাই সন্দেহ করে রাত নরজাতকে পছন্দ করে, তাই রাতের কাছে নরজাতকে খারাপ সাজাতে বলল। নরজাত যে ছেলেটার সাথে কথা বলছে সেই ছেলেটি নজরাতের বয়ফ্রেন্ড।
একই তো মুড অফ, তার উপর তাসনুবার এসব আজে বাজে কথা। মেজাজটা চড়াও হয়ে উঠল রাদের, তাই মুখটা একটু গম্ভীর করে বলল। ওই মেয়ের ব্যাপারে জানতে চেয়েছি আমি। তাসনুবা অস্পষ্ট গলায় বলল। এমনিতেই বললাম আর কি। তারপর চোরা চোখে রাতের দিকে তাকায়। রাত বিরক্ত হয়ে আর কিছু না বলে চলে যায় ওখান থেকে। তাসনুবা রাতের কোনো ভাবান্তর বুঝতে পারল না, তাই যাওয়ার ফোনে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ফারুক সাহেবের 2 ছেলে এবং 2 মেয়ে। প্রায় 1 বছর হতে চলো বড় ছেলে পরিবারকে না জেনে বিয়ে করে নিয়েছে, তাই লিপি বেগম বড় ছেলের জন্য এ বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন। আর বড় মেয়ের বিয়ে হয়েছে সাথে একটা প্রাইভেট কলেজে শিক্ষকতা করছে। তারপর রাত জাহামাত তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না লিপি বেগম, তাই পড়াশোনা চলাকালীন অবস্থাতেই নিজের পছন্দের পাত্রীর সাথে বিয়ে দিতে চান। ছোট মেয়ে জুই ইন্টার প্রথম বর্ষে পড়ছে। বাসায় থেকে পড়াশোনা হবে না বলে হোস্টেলে থাকে সে। একদিন ছুটির দিনে মিসেস কলি তরিকা বেগমকে নিয়ে রাদের বাড়িতে এলেন। আমার ছেলের পড়াশোনা এখনো শেষ হয়নি জানেন তো আপা, তবে কয়েক মাস পরেই ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। তাই আমি চাইছিলাম এখন বিয়েটা হয়ে থাকলে 6 মাস পর আমি বউ সাজিয়ে ঘরে তুলব। এখন আপনার মতামত কি? লিপি বেগমের কথাই তরিকা বেগম একটু ভাবুক হয়ে বসে রইলেন। তখন মিসেস কলি চাপা জরুরি গলায় বলেন। ভাবি কিছু বলছেন না যে? এমন ছেলে কিন্তু লাখে একটা, মোটেও হাতছাড়া করা যাবে না। তরিকা বেগম মলিন একটু হেসে লিপি বেগমের উদ্দেশ্যে বললেন। আপনি কিছু মনে করবেন কিনা বুঝতে পারছি না আপা, মেয়েটার বাবা নেই জানেন তো, তাই আমার মেয়ের সাথে একটু কথা বলে সিদ্ধান্ত জানতে চাইছিলাম। লিপি বেগম ব্যস্ত জবাব দেন। অবশ্যই, কেন নয়, উনি তো আপনার বাসার বয়োজ্যেষ্ঠ, ওনাকে ছাড়া আপনার একা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমারই ভুল হয়েছে আপা। ফারুক সাহেব বাড়ি থেকে আসলে লিপি বেগম ওনাকে ডেকে তরিকা বেগমের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফারুক সাহেব এই সম্বন্ধে খুশি না থাকলেও খুবই ভালো ব্যবহার করলেন পাত্রীর মায়ের সাথে। তারপর রাত শাহমাদকে ডেকে আনলেন লিপি বেগম। রাত এসে ভদ্রতার সহিত সালাম দিল। মায়ের কথাই কোনার দিকে একটা সোফায় বসে রইল চুপচাপ। বেশ কিছুক্ষণ পর তরিকা বেগম লক্ষ্য করলেন রাত বড়দের মাঝ থেকে আনইজি ফিল করছে, তাই তিনি বললেন। আচ্ছা বাবা, তুমি যেতে পারো। রাত যেন হাত ছেড়ে বাঁচল। যাওয়ার সময় সালাম দিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে অনুচ্চ স্বরে বলল, আম্মার বাচ্চা আম্মা। জান্নাত শুনতে পেয়ে বলল, আমার বাচ্চা তো তুই। তারপর মৃদু একটু মজা পর হাসি হাসলে রাত বলল, আমার এই করুণ দশা দেখে তুই হাসছিস? দেখ ভাই, আমি কিন্তু যথেষ্ট তোর হয়ে কথা বলেছি। এখন যখন তুই ফেসেই গেছিস, তখন সবটা হাসি মুখে মেনে নেওয়াই বেটার। রাত মন খারাপ করে চলে যায় নিজের রুমে। জান্নাত বুঝতে পারছে ভাইয়ের অবস্থা, কিন্তু এ বাসায় তার মায়ের উপর কেউ কথা বলতে পারে না, তাই চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শুধু এ বাসা নয়, তার শ্বশুর বাড়িতেও তার শাশুড়ির কথাই শেষ কথা, যার কারণে তার স্বামীর সাথে বেশিরভাগ সময় ঝগড়া হয়। ভদ্রমহিলা জান্নাত চাকরি করুক, এসব নিয়ে ঝগড়া শুরু। আসলে মেয়েরা মূলত বাধ্য হয়ে চাকরি করে। ইসলামে একটা নারীর সমস্ত দায়িত্ব একটা পুরুষের উপর দেওয়া হলেও সেই পুরুষ ওই নারীর বড় জোর খাদ্য, বাসস্থান আর চিকিৎসার ব্যয় ঠিকমতো পালন করলেও এর বাইরে যে একটা নারীর হাত খরচ বাবদ টাকার প্রয়োজন হয়, এটা খুব কম পুরুষই বুঝতে পারে। আর সেই কারণেই নারীরা স্বাবলম্বী হতে চায়। যাই হোক, তরিকা বেগম আজকের মতো বিদায় নিয়ে চলে গেলেন। বাসায় গিয়ে মায়ের সাথে সবকিছু বলেন। তনুজুবেন্নেসা মেয়ের মুখে পাত্র সম্পর্কে শুনে বলেন, শুন, যেই বিয়েতে ছেলের বা সবচেয়ে বেশি আগ্রহী প্রকাশ করে সেই বিয়ে ভালোই হয়। এমন শাশুড়িরা একসময় শাসনও করে, আবার একসময় অনেক আদর যত্নও রাখে ছেলের বউয়ের। আমার কাছে সম্বন্ধটা ভালোই মনে হইতেছে, তুই ভাইবা দেখ কি করবি। মা আর নানুর কথা কিছুটা শুনে নজরাত এসে বলল, আম্মু আমি এই বিয়ে করবো না। মেয়ের কথাই তরিকা বেগম উঠে দাঁড়ান। চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? নজরাত তাড়াতাড়ি জবাব দেয়, না আম্মু, ওসব কিছু না, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই ছেলেকে নিয়ে কি সমস্যা তোর? এই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে, খুবই অহংকার ওনার, কারোর সাথে কথা বলতে চায় না। কেন, তুই কথা বলতে গিয়েছিলি নাকি? মায়ের কথা শুনে লজ্জায় পড়ে যায় নজরাত। মিনমিনিয়ে গলেই বলে, আম্মু বাদ দাও না, আমার এই ছেলেকে ভালো লাগে না।
বুঝতে পারছো না কেন? তরিকা বেগম যতদূর সম্ভব কঠোর মুখভঙ্গি করে বললেন, এখানে তোর সমস্যা, ওই ছেলের তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তুই যদি ওই ছেলেকে পছন্দ না হওয়ার উপযুক্ত কোনো কারণ দেখাতে পারতি তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুই যেগুলো বলছিস তার কোনো ভিত্তি নেই। তারপর তনজুবিন নেসার দিকে তাকিয়ে বললেন, আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি ওইখানেই মেয়ের বিয়ে দেবো। এটাই আমার শেষ কথা, তুমি ওরও বোঝাও। তরিকা বেগম চলে যাওয়ার পর বৃদ্ধা নাতনিকে নিজের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শোন নাতনি, পোলার যতই দাম দেখাক, বউয়ের কাছে তারা বিলাইয়ের মতোই, বুঝলি? বউয়ের কাছে তারা চাইলেও দাম দেখাইয়া চলতে পারে না। বাহিরে সবার কাছে একটু দাপট দেখাইয়া চলা লাগে, এর মধ্যেই একটা মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়। আজ যদি পোলায়, নানু, পোলা শুনতে কেমন যেন লাগছে, ছেলে বলো। আচ্ছা শোন, আজ যদি ছেলেটা মাইয়াগো লগে কথা কইয়া বেড়াইতো, রাস্তাঘাটে মাইয়াগো দেখলে গান ধরতো, অখন কিন্তু তোর বালা লাগতো না। তখন তুই কইতি ছেলের চরিত্রে দোষ আছে। শোন নাতনি, আমি বলি কি, এমন পুরুষরাই এক নারীতে আসক্ত হয়। তুই আর অমত করিস না, রাজি হইয়া যা। তরিকা বেগম মিসেস কলি বেগমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিয়েতে রাজি। শুনে লিপি বেগম ভীষণ খুশি হয়েছেন। বাসের সবার সাথে কথা বলে 2 সপ্তাহ পর বিয়ের তারিখ নির্ধারণ করে জানিয়েছেন। এরই মাঝে একবার এসে নজরাতকে আংটি পরিয়ে দেন লিপি বেগম। রাত শাহমতকে সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসতে রাজি হয়নি। তাই ফারুক সাহেব আর ছোট মেয়ে জুইকে নিয়ে আসেন তিনি। হবু ভাবিকে দেখে জুয়ের ভীষণ পছন্দ হয়। একদিনেই ভাব করে নেই নজরাতের সাথে। তারপর যাওয়ার সময় নজরাতের ফোন নাম্বার নিয়ে যায়। নজরাতের মন ভালো নেই আজ, তাই বিকেলবেলা হুমায়শাকে নিয়ে ঘুরতে যাবে বলে মাকে জানায়। তরিকা বেগম বারবার করে বলে দিয়েছেন সন্ধ্যার আগে যেন বাসায় ফিরে আসে। নজরাত বলেছে ফিরে আসবে। হুমায়শাকে তৈরি হতে বলে নিজে তৈরি হতে শুরু করলো নজরাত। এরই মাঝে তরিকা বেগম অফিস থেকে কল করে জানায় আজকে লিপি বেগম বিয়ের শপিং করতে বের হবেন। তার সাথে করে নজরাতকে নিয়ে যেতে চান, যেন নজরাতের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। এই কথা শুনে নজরাত বিরস মুখে বলল, আমি হুমায়সাকে বলে দিয়েছি যাওয়ার কথা, এখন আমি ওর সাথে না গিয়ে ওখানে কিভাবে যাব? ওনারা কিছুদিন পর আত্মীয় হতে চলেছেন, এখন মুখের উপর কিভাবে না করব? এত বড় হয়েছিস, এইটুকু জ্ঞান নেই তোর? আমি আর কিছু শুনতে চাই না, সুন্দর করে রেডি হয়ে নে, ওরা এসে তোকে নিয়ে যাবে। অগত্যা নিজের মনের বিরুদ্ধে গিয়ে হুমায়শাকে যাবে না বলে নিষেধ করে দেয় নজরাত। নজরাতের কান্না আসছে কেন জানি, সব বাদ দিয়ে চুপটি করে শুয়ে থাকে। বিকেল 5টা বেজে 10 মিনিট। একটা ভারী কোমল কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙে যায় নজরাতের। জুই খাটের এক পাশে বসে আলতো হাতে নজরাতের হাত ধরে বলে, এই যে হবু মিষ্টি ভাবি, তুমি কি আমাদের সাথে শপিং মলে যাবে না? নজরাত জুইকে হঠাৎ দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে। গায়ের ওড়নাটা ঠিক করে মাথা এখনো ঘুমের ধোয়াটে ভাবটা কাটিয়ে ওঠেনি। এত অল্প সময়ের মধ্যেই নজরাত এতটা গভীর ঘুমে যাবে বুঝতে পারেনি। জুই আবারও বলল, তুমি কি যাবে না? নজরাত ফিসেল হেসে বলল, সরি তোমাদের অপেক্ষা করানোর জন্য। তোমাদেরকে কি লেট হয়ে যাচ্ছে? না না, সমস্যা নেই, তুমি ঝটপট তৈরি হয়ে নিতে পারো। জুয়ের কথাই নজরাত দ্রুত উঠে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বোরকা আর হিজাবের সাথে লাগোয়া নিকাব পরে নেয়। তারপর নানুকে বলে বের হয়। রাস্তায় গিয়ে দেখতে পাই গাড়িতে তাদের জন্য লিপি বেগম অপেক্ষা করছেন। নজরাত গিয়ে সালাম দেয়। তারপর লিপি বেগম বললেন, জুই, তুই আমার সাথে বস, আর রূপকথা সামনের সিটে বসবে। তারপর জুই তার মায়ের পাশে বসে, আর নজরাত সামনের দরজা খুলতে গিয়ে পারে না। তখন একটা বলিষ্ঠ হাত দরজাটা খুলে দেয়। তখন নজরাত দেখতে পায় সামনে ড্রাইভিং সিটে রাত বসে আছে। রাতকে দেখতে পেয়ে একটা বড়সড় ধাক্কা খায় নজরাত। নজরাত থতমত খেয়ে দাঁড়িয়ে থাকলে রাত সৌজন্যমূলক বলে, গাড়িতে এসে বসুন। নজরাত চুপচাপ এসে বসে। তারপর রাত গাড়ি চালানো শুরু করে। এদিকে লিপি বেগম ছেলের কথায় খুশি হন। তৃপ্তি পাবো, যা বাবার টাকায় পাবো না। স্বল্প মূল্যে কেনাকাটা করতে আপনার কি খারাপ লাগবে? আমি যখন ভালো ইনকাম করব তখন আপনার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। রাদের কথায় থম মেরে দাঁড়িয়ে থাকে নজরাত। এই মানুষটাকে আজকে ভীষণ নিজের বলে মনে হচ্ছে, খুব আপন আপন লাগছে। এমন কাউকেই তো
সেই জীবন সঙ্গী হিসেবে চেয়েছিল। তাহলে কি আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছেন? আনন্দে যেন চোখে পানি চলে আসবে। বাবা চলে যাওয়ার পর আর কেউ এমন করে তাকে বলেনি যে আমি তোমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। সাথে মানুষটা ভালো হলে ডাল ভাত দিয়েও অনায়াসে জীবন কাটিয়ে দেওয়া যায়। নজরত মনে মনে বলে এই মানুষটাকে সে খুব যত্ন করবে, মনের মণিকোঠায় আগলে রাখবে আমৃত্য। নজরতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রাত ইতস্তত বোধ করে বলল, আপনি কি আমার কথায় রেগে গেলেন? না, রাখবো কেন? কিছু বলছেন না যে, তাই ভাবলাম বোধহয় রেগে গেলেন। আপনার সিদ্ধান্তের সাথে আমি একমত। আজকে তাহলে আপনার পছন্দের সব কিছু কেনা হোক। রাত অবাক হয়ে বলল, আমার পছন্দে? জি, আজকে আপনি আমার জন্য যাই পছন্দ করবেন তাই আমি আনন্দে গ্রহণ করব ইনশাল্লাহ। তারপর রাত মুচকি হেসে বলল, আচ্ছা চলুন তাহলে। প্রথমে তারা শাড়ির দোকানে যায়। ওখানে লিপি বেগম আর জুই অপেক্ষা করছে তাদের জন্য। দোকানে বিয়ের অনেক শাড়ি বের করলেন, তার তিনজন মিলে দেখছে। রাত তখন হাত ভাঁজ করে এক পাশের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লিপি বেগম বারবার নজরতকে জিজ্ঞাসা করছে, এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়। তখন নজরত রাতের দিকে তাকায়। রাত মাথা নেড়ে না বলে নজরত না বলে। একসময় লিপি বেগম বুঝতে পেরে উঠে গিয়ে ছেলেকে টেনে নিয়ে টুলে বসিয়ে দেন। তারপর বলেন, তোর যখন আমাদেরগুলো পছন্দ হয় না তখন নিজের বউয়ের জন্য পছন্দ কর। এমন তরল সম্বোধন শুনে লজ্জায় মর্মে মরে যায় নজরত। মাথা নিচু করে বসে থাকে সে। এদিকে রাত অনেকগুলো শাড়ি ঘাটাঘাটি করার পর একটা লাল জামদানি শাড়ি, যার মধ্যে সোনালি জরির কাজ করা, এটা তার পছন্দ হয় এবং গায়ের মূল্য দেখে সে তার বাজেটের সাথে মিলে এটাই পছন্দ করে নেয়। তারপর সবাইকে বলে দোকানিকে এটা প্যাকেট করতে। তারপর মা আর দুই বোনের জন্য 3টা শাড়ি পছন্দ করে, এগুলো প্যাকেট করতে বলে দোকানিকে। তারপর থ্রি পিসের দোকানে আসে তারা। ওখানেও রাত পছন্দ করে 3টা থ্রি পিস নজরাতের জন্য। তারপর কসমেটিক নেয়, শুধু পিঙ্ক কালার একটা লিপস্টিক আর একটা কাজল, আর কোনো মেকআপ আইটেম নেয় না। রাত মেকআপ একদম পছন্দ করে না, সেটা খুব ভালোভাবে নজরত বুঝতে পারে। আজকে তাই কিছু বলে না। অবশ্য তারও মেকআপ তেমন পছন্দ নয়, সেদিন বিপদে পড়ে অতটা ইউজ করেছিল। তারপর মেয়েলি আইটেম যেমন চিরুনি, সাবান, শ্যাম্পু ইত্যাদি জিনিসপত্র নিয়ে তাদের কেনাকাটার সমাপ্তি ঘটল। সবশেষে লিপি বেগম সবাইকে নিয়ে একটা রেস্তোরাঁয় যেতে চায়। রেস্তোরাঁর কথা শুনে নজরত ভয় পেয়ে যায়। রেস্তোরাঁয় খেতে গেলে অবশ্যই তাকে নিকাব উন্মুক্ত করতে হবে। আজকের এই সুন্দর দিনটাতে কিছুতেই সে রাতের মুখোমুখি হতে চাইছে না। যদি রাত কোনো সিনক্রেট করে, তাই ভয় পাচ্ছে সে। লিপি বেগমকে বুঝিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে আন্টি, আজকে বাসে যাওয়া উচিত। সবাই দুশ্চিন্তা করবে, আজকে মাফ করুন আন্টি। তারপর রাত বলল, তাহলে খাবার পার্সেল করে দিতে বলবো? লিপি বেগম সায় দিয়ে বলেন, হ্যাঁ তাই ভালো হবে। তারপর একটা রেস্তোরাঁয় গিয়ে 2 বাড়ির জন্য কাচ্চি বিরিয়ানি পার্সেল করে দিতে বলে রাত। নজরত তখন জানতো না যে তার বাসার জন্য খাবার পার্সেল করা হয়েছে। যখন নজরতের বাসার কাছে আসে তখন নজরত সবাইকে বলে তাদের বাসার কথা, কিন্তু লিপি বেগম বলেন, আজটা অনেক রাত হয়ে যাচ্ছে। তারপর নজরত রাতকে ছোট্ট করে বলে, আসছি। রাত গাড়ি থেকে নেমে খাবারের পার্সেল নজরতকে নিতে বলে নজরত অবাক হয়ে বলল, এসব কেন? আপনি তো কিছু খেলেন না, সেজন্য পার্সেল করে দিতে বলেছি। নিন ধরুন। নজরত আর না করতে পারলো না, পার্সেলগুলো হাতে নিল। তারপর সালাম দিয়ে বাসে চলে যায়। আজকে শুক্রবার, একটা ভালো দিন, নজরত আর রাতের শুভ বিবাহ। গতকাল হুমায়শা নজরতের 2 হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিয়েছে। মেয়েটা খুব সুন্দর ডিজাইন করতে পারে। সকাল 10:17 নজরত মাত্র ঘুম থেকে উঠে হাতের মেহেদিগুলো দেখছে। বাড়ির সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত। খুব ছোট্ট করে বিয়েটা হয়ে থাকবে, তাও বিয়ে বলে কথা, কাজ তো থাকবেই। নজরতকে কেউ বিরক্ত করেনি, তাই সে আরামসে ঘুমিয়েছে। হুমায়শা ও তরিকা বেগমের হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। গতকাল হুমায়শাকে তার পরিবারকে বলে নিয়ে এসেছে নজরাত। বিয়েতে বান্ধবী পাশে থাকলে খুব ভরসা পাওয়া যায়। হুমায়শাও ভীষণ আনন্দিত, বান্ধবীর বিয়ে বলে কথা। কজনেরই বা ভাগ্যে হয় বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারার। সে থাকতে পারছে, আলহামদুলিল্লাহ। নজরত বসে বসে রাতের কথা ভাবছে। সেদিনের পর থেকে রাতকে ভীষণ ভালো লেগেছে তার। লোকটা বাহিরের মানুষের সাথে দাম্ভিক হলো, পরিবারের সাথে ভীষণ মিশুক। পরিবারকে গুরুত্ব দেওয়া ছেলেগুলো সবচেয়ে ভালো হয়। ওই দিন বাসে আসার পর রাফি বোনের হাতে খাবারের পার্সেল দেখে খুশিতে লাফিয়ে ওঠে।
যা দেখে রাতকে ধন্যবাদ দিতে ইচ্ছে হয় নজরাতের। তার পরিবারের কথা চিন্তা করেছে রাত, এটা ভাবলেই বুকটা প্রশান্তিতে ভরে যায়। তনুজবেন নেশা সেদিন নজরাতকে খোঁচা দিয়ে বলেন, কি নাতনি, নাত জামাইকে কেমন বুঝলি? নজরাত লজ্জায় সেদিন কোনো উত্তর দিতে পারেনি, শুধু একগাল হেসে সেখান থেকে দৌড়ে চলে যায়। মেয়ের খুশি দেখে তরিকা বেগম স্বস্তির শ্বাস ফেলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। ওই দিনটা বারবার মনে পড়ে নজরাতের, মনে করে আনমনে হাসে সে। হুমায়শা আশঙ্কিক এসে পড়ল, কি রে বিয়ের কনে একা একা হাসছিস কেন? দুলা ভাইকে নিয়ে ভাবছিস বুঝি? নজরাত লজ্জায় লাল হয়ে যায়। এরপর যাহ বলে বাথরুমে দৌড় দেয়। দুপুরে জোহরের পর বরপক্ষের আগমন ঘটে। বইয়ের জন্য আনা জিনিসপত্র মিসেস কলি বেগম তনুজবেন নেসার হাতে তুলে দেন। সবকিছু খুলে দেখে সবাই। তারপর হুমায়শা নজরাতকে সাজানো শুরু করে। লিপি বেগম নিজের থেকে কিছু গহনা ছোট ছেলের বইয়ের জন্য নিয়ে এসেছেন। আজকে ছেলের সামর্থ্য নেই, কিন্তু একদিন হবে ইনশাল্লাহ। ততদিন কি নতুন বউ খালি থাকবে? কখনো না। তাই লিপি বেগম নিজের থেকে কানে দুল আর গলার কণ্ঠহার দিয়েছেন, আর নাকের ফুলের টাকা রাত দিয়েছে। হাতে আপাতত গোল্ড প্লেট পরলেই হবে। আল্লাহ তাআলা কোনোদিন রাতের দেওয়ার তৌফিক দান করলে তখন কিনে দিবেন। আজকেও ভারী মেকআপ করে দিল নজরাতকে। বিয়ের দিন ভারী মেকআপে বিয়ের সাজ ফুটে ওঠে। আজকে কেউ কিছু বলবে না। এই কাজটা এই একটা দিনই তো মেয়েরা মন ভরে সাজে। লাল জামদানি দোপাট্টা, গহনা, মেকআপ সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে নজরাতকে। তার থেকে চোখ ফ্রানো দেয়। সাজানো শেষে দুই বান্ধবী কিছু ছবি তুলে নেয় স্মৃতি ধরে রাখতে। তারপর জান্নাত, আরা, জুই ও কিছু ছবি তুলে। ছবি তোলা শেষে জুই রাদের কাছে ফোন দেখিয়ে বলে, ভাইয়া দেখ ভাবিকে কি কিউট লাগছে, মাশাল্লাহ। রাত বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে শুরু করা হয়। প্রথমে রাদের মুখে কবুল পড়িয়ে কাবিননামাতে সাইন করিয়ে দেওয়া হলো। রাত সাইন করার পর নজরাতকে কবুল বলতে বলা হয়। তার মুখ দিয়ে যেন শব্দটা বের হচ্ছে না এই মুহূর্তে। মনে হয় শব্দটা বুঝি অনেক কঠিন। এদিকে সবাই বলতে বলছে। হুমায়শা পাশ থেকে বলছে, বান্ধবী বলে দে, সবাই অপেক্ষা করছে। তারপর অনেক কষ্টে শব্দটা উচ্চারণ করে সে। যে বিয়ে করেছে সে জানে তখন কতটা কঠিন মনে হয় এই ছোট্ট একটা শব্দ। তারপর সাইন করতে গিয়ে রাদের সাইন দেখতে পায়। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা হাতে কলমে নিজেকে সম্পূর্ণ লিখে দেয় তার স্বামী নামক মানুষটার নামে। তারপর দুজনকে একসাথে বসে একে অপরকে মিষ্টি খাইয়ে দিতে বলা হয়। প্রথমে রাত নজরাতের মুখে মিষ্টি তুলে দিল, তারপর নজরাত দিল। আশেপাশে পরিচিত মানুষরা বিয়ে দেখতে এসেছিল। তারা মিষ্টি মুখ করে যারা পান খায় তারা পান খেয়ে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে বাসে চলে যায়। তাছাড়া যে কজন বিয়ের নিমন্ত্রণে আসে তারাও চলে যায়। শেষে নজরাত আর রাতকে রেখে বাসার লোকজনও রুম ছেড়ে বেরিয়ে যায়। রুমে বসে থাকে নবদম্পতি। নীরবতা কাটিয়ে রাত প্রথমেই বলে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজ। সদ্য স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জার শর্মে মরে যায় নজরাত। লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না সে। নজরাতকে চুপ থাকতে দেখে রাত বলে, আমাকে দেখে বললেন না তো কেমন লাগছে? অবশ্য আমাকে দেখে সব মেয়েরাই বলে আমি সুদর্শন পুরুষ। রাতের মুখে এই কথা শুনে কটমট দৃষ্টিতে তার দিকে তাকায় নজরাত, যা দেখে ভীষণ মজা পায় রাত। তারপর হাসি থামিয়ে বলে, আচ্ছা, আপনি তো আমার ছোট, আমি তুমি করেই বলি কেমন? জি আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে চলে যাচ্ছি, ভালো থেকো। রাত চলে যাবে বলেই মন খারাপ হয়ে গেল নজরাতের, যা বুঝতে পারে রাত। তাই নজরাতকে সান্ত্বনা দিতে বলল, বিয়েতে বিশ্বাস করি আমি, বিয়েটা মোটেও ছেলে খেলা নয়। বিয়ে যখন করেছি তখন তোমার সব দায়িত্ব আমার। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার, ইনশাআল্লাহ। তোমার মোহরানার টাকা পরিশোধ করে তবেই আমি তোমাকে সম্পূর্ণ আমার করে নিব, ইনশাআল্লাহ। মন খারাপ করো না, খুব শীঘ্রই দেখা হবে আমাদের, ইনশাআল্লাহ। তারপর রাত উঠে চলে যেতে গিয়েও ফিরে এসে পড়ল, আমাদের একটা ছবি তুলে রাখা উচিত, তাই না? এই দিনটা তো কখনো ফিরে আসবে না। তারপর সেলফি তুলে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায় রাত। বসার ঘরে গিয়ে বাবাকে বলে, বাবা, রাত বেড়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। জান্নাত রাতের পাশে বসে চাপা গলায় বলল, তুই চলে গেলে রূপকথার মন খারাপ হবে না? তুই না হয় আজকে থাক এখানে। রাত না বোঝার ভান করে বলল, মন খারাপের কি আছে? আছে অনেক কিছু, তুই বুঝবি না।
রাত মোহরানার টাকা পরিশোধ করে তবে স্ত্রীকে স্পর্শ করার কথা ভেবেছে, কিন্তু রাতের মনের কথা কেউ জানে না। লিপি বেগম ভেবেছিলেন আজকে রাত থাকবে এখানে। এমনিতে তার ইচ্ছেই বিয়েটা হয়েছে, তাই তিনি আর জোর করতে পারলেন না। সব কিছুতে জোর করা উচিত কাজ নয়। তরিকা বেগমকে বললেন, আপা কিছু মনে করবেন না, আসলেও তাহলে লুকিয়ে করার দরকার কি? সেটাই তো আসল মজা। দেখো, দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন পরিবারের অগোচরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে তখন কিন্তু ওরা খুব আনন্দ পায়, আর যখন বিয়ে করে নেয় তখন কিন্তু আগের মতো আর আনন্দ পায় না। তখন আর সেই ফিলিংস থাকে না। কেন থাকে না জানো? না তো, কেন বলুন তো থাকে না? কারণ তারা বিয়ের পূর্বেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে ফেলে, যার কারণে আর নতুনত্ব কিছু থাকে না। তাই আমি ঠিক করেছিলাম বিয়ের পর আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। চলো আগামীকাল থেকেই শুরু করা যাক। আগামীকাল থেকে কিভাবে শুরু করব বলেন তো? তোমার আগামীকাল ভার্সিটিতে ক্লাস আছে? নজরাত ভেবে পড়ল। না, আগামীকাল তো আমার ক্লাস নেই। তাহলে আরো ভালো হয়েছে। আমরা আগামীকাল সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু বাসায় কাউকে বলবো না। আম্মু তো বাসা থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি, তখন কি বলবো তাহলে? বলবে যে একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। ওইদিন সকালবেলা নজরাত বের হওয়ার সময় তরিকা বেগম বলেন, আজকে তো তোর ক্লাস নেই, তাহলে কোথায় যাচ্ছিস? আম্মু একটু দরকার আছে, চলে আসবো তাড়াতাড়ি। এটা বলে নজর দৌড়ে বেরিয়ে যায়। মেয়ের ভাবগতি দেখে তরিকা বেগম একটু অবাকই হলেন, তবে বিষয়টা আমলে নিলেন না। তিনিও তৈরি হয়ে অফিসে রওনা দিলেন। নজরত বাসা থেকে বেরিয়ে আসার পর দেখতে পায় রাত বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। নজরত কাছে এসে সালাম দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন আম্মু, এক্ষুনি অফিসে যাওয়ার জন্য বের হবে। রাত সালামের জবাব দিয়ে বলল, বুঝলাম না ব্যাপারটা। মনে হচ্ছে আমি তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি। কি সব বলছো তুমি? আরে আমি আপনার বউ, এখন কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। রাত আর কথা না বাড়িয়ে বলল। উঠে বসো। তারপর রাত বাইক নিয়ে অনেক দূর চলে আসে। নদীর উপরে ভাসমান রেস্টুরেন্টে আসে তারা। দুজনে মুখোমুখি বসে আছে। রাত গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি সেই মেয়েটা, বলনি কেন এতদিন? আর তুমি এত মেকআপ করে লুকিয়েছিলে কেন? নজরাত একটু সংকুচিত হয়ে বলল, ভার্সিটিতে বান্ধবীরা ডেয়ার দেয়, সেজন্য আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি ওরকম ব্যবহার করলেন যার জন্য আমি বিয়েটাও করতে চাইনি। তাই ওইরকম সেজে বিয়েটা যেন না হয় তাই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আম্মুর জন্য বিয়েটা করতেই হলো। নজরাত বিয়েতে রাজি ছিল না শুনে রাতের মনটা বিষাদে ভরে ওঠে। হ্যাঁ, সেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু সেটা তো মেকআপ সুন্দরী মেয়েকে দেখে। আচ্ছা, যদি তার বদলে নজরাতকে দেখতে পেত তাহলে কি সে রাজি হয়ে যেত? হয়তো হতো। তখন তো আর বিয়ে না করার কারণ খুঁজে পেত না, তাই রাজি হতো বোধহয়। রাত অন্যমনা হয়ে পানির দিকে চেয়ে রইল, জবাব দিল না। অনেকক্ষণ বাদে হঠাৎ বলল, কি খাবে বলো? আপনার যা খুশি অর্ডার দিন। রাত মেনু কার্ড দেখে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। তারপর তাদের মধ্যে নীরবতায় ভরে গেল। রাতের কেমন যেন অস্বস্তি লাগছে। আগের মতো চঞ্চলতা আর আসছে না। একটা ধাক্কার তাকে নীরব করে দিয়েছে। ভিতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। নজরাত আর চোখে সবটাই খেয়াল করে চলেছে, যা তাকে ভীষণ ভাবাচ্ছে। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। সময়টা এখানে স্থির হয়ে গেলে ভালো হতো বোধহয়। না, সময়টা পেরিয়ে পূর্বের মতো সবকিছু স্বাভাবিক হলে ভালো হতো। নীরবতার মাঝে লম্বা গড়নের চমৎকার একটা চেহারার ছেলে, বয়স বেশি হলে 15 হবে। ছেলেটা খাবার নিয়ে আসে। ছেলেটা খাবার দিয়ে বলল, আর কিছু লাগলে বলবেন স্যার। রাত বলল, কোন ক্লাসে পড়ো তুমি? জি, 10ম শ্রেণীতে পড়ি। এখানে কাজ করে পড়াশোনা ঠিক মতো করতে পারো? জি পারি, এটা আমার বাবার রেস্টুরেন্ট। বাবাকে সাহায্য করতেই মাঝে মাঝে এসে কাজ করি। আচ্ছা, খুব ভালো। ছেলেটা চলে যাওয়ার পর রাত কিছুক্ষণ ভাবুক হয়ে বসে রইল। তার মনে হলো ছেলেটার থেকে অনেক কিছু শিকার আছে। বাবাকে সাহায্য করার কথা কখনো মাথায় আসেনি তার। যদিও তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই এখানে সাহায্য করার কিছু নেই। কিন্তু বাবা এখন অবসরপ্রাপ্ত, বয়স হয়েছে। এই বয়সে এসেও কত কষ্ট করে বাজার করে আনে তাদের জন্য, অথচ সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে বসে বসে খায়। বাবাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না। কথাটা ভেবে মনে মনে অনুতপ্ত হলো সে। এদিকে নজরাত আর চুপ করে বসে থাকতে পারল না, জিজ্ঞাসা করে ফেল, কি এত ভাবছেন বলেন তো? ও সরি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া শুরু করনি কেন? তারপর নজরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। হাতে তুলে খাইয়ে দিতে হয়। রাত একটু ভরকালো পরে হাতে নিয়ে নজরাতকে খাইয়ে দেয়।
তারপর নজরাতও খাইয়ে দেয়। খাবার খেয়ে বিল পরিশোধ করে রওনা দেয় তারা। আজকে আর কিছু ভালো লাগছে না রাদের। নজরাতকে বাসে নামিয়ে সেও বাসে চলে আসে। নজরাত বাসে ঢুকলে তনুজুবেন নেশা জিজ্ঞেস করেন, কি নাতনি, বরের লগে ঘুরতে গেছিলে বুঝি? নজরাত অবাক হয়ে বলে, এই বুড়ি, তুমি কিভাবে জানলে? বুঝি বুঝি, সবই বুঝি। পাকা বুড়ি তো তুমি। 3 দিন পেরিয়ে যায়, রাদের কোনো খবর নেই। নজরাতকে একটা কল বা মেসেজ কিছুই দেয়নি সে। ভার্সিটিতেও দেখা যায়নি তাকে। নজর তার থাকতে না পেরে 5ম দিনে তার শাশুড়ি মায়ের কাছে কল করে। লিপি বেগম খুশি হন নতুন বউয়ের কল দেখে। কুশল বিনিময় করে লিপি বেগম জিজ্ঞাসা করেন রাদের সাথে কথা হয় কিনা। নজরাত আমতা আমতা করে বলল, জি হয়। তারপর লিপি বেগম পর্দার গুরুত্ব বলেন, তুমি তোমার স্বামীর আমানত, তাই নিজেকে পর্দায় আবদ্ধ করে রেখো মা। পর্দায় নারীর সম্বল, জানো তো? জি আন্টি। আন্টি নয়, আম্মা বলে রেখো আমায়। জি আচ্ছা। তারপর রাদের কথা শুনতে পাই নজরাত তার মাকে ডাকছে সে। লিপি বেগম ছেলের ডাক শুনে বলেন, আচ্ছা মা, এখন রাখছি, পরে কথা বলবো, ভালো থেকো। তারপর সালাম দিয়ে কল রেখে দেন লিপি বেগম। ছেলে ডাকছে বলে তাড়াহুড়ো করে কল রেখে দিলেন তিনি। এদিকে নজরাতের মনটা বিষণ্ণতায় ভরে গেল। বিবর্ণ মুখে বসে থেকে কিছু একটা ভেবে উঠে গিয়ে বোরকা পরে তৈরি হয়ে নিল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, বাসায় থেকে আমার অনেক বোরিং লাগছে। হুমায়সাদের বাসায় 2 দিন থেকে আসি। আজ তরিকা বেগমের অফিস বন্ধ, তিনি শুয়েছিলেন। মেয়ের কথায় উঠে বসে বলেন, হঠাৎ ওদের বাড়ি যাবি কেন? জামাইকে বলেছিস? নজরাত খানিকটা বিরক্ত নিয়ে বলেন, আমি কি এখনো তাদের বাড়িতে গিয়েছি যে কোথাও যেতে পারমিশন নিয়ে যেতে হবে? আমি যাচ্ছি। নজরাত খানিকটা বিরক্ত নিয়ে বলল। নজরাত চলে গেল। এটা নতুন না, যখনই নজরাতের মন খারাপ থাকে তখন সে হুমায়ুসের কাছে চলে যায়। হুমায়ুসা ও নজরাতের বাসায় আসে। তার দুজন ভীষণ ভালো বান্ধবী, তাই কেউ বাধা দেয় না। সন্ধ্যাবেলা রাত শাশুড়ির পাশে আসে। তরিকা বেগম নতুন জামাইকে দেখে কোনটা রেখে কি করবেন ভেবে পান না। তারপর নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। রাত শাশুড়ি মায়ের কাছে শুনেছে তার বউ বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছে, তাই এখানে আর থাকতে ইচ্ছে করছে না তার। কিন্তু চলে গেলে খারাপ দেখাবে, তাই অগত্যা বাধ্য হয়ে বসে আছে। তনুজবের নেশা এটা ওটা জিজ্ঞাসা করতেছে তাকে। সেও ভালো ছেলের মতো জবাব দিচ্ছে। তরিকা বেগম জামাইকে নুডলস আর ফুলপিঠা খেতে দেন। ফুলপিঠা আগে বানিয়ে তেলে ভেজে রাখা ছিল, ওগুলো দ্বিতীয়বার তেলে ভেজে গুড়ের সিরাই দিয়েছে। সাথে রাদের আনা ফল ও মিষ্টিও দিল। তনুজবেন নেশা মেয়েকে বলেন, তোরি পানি দিলি না? তরিকা বেগম বলেন, তার হ্যাঁ আম্মা, দিচ্ছি। হন্তদন্ত হয়ে ছুটে পানি নিয়ে আসেন। বিয়ের পর নতুন জামাই প্রথম আসলো, অথচ মেয়েটা বাসেনি। তাই তিনি কি করবেন ভেবে পান না। তরিকা বেগম রাতকে বলেন, বাবা তুমি নাস্তা করো, আমি নজরতকে বলি বাসায় চলে আসতে। এই কথা শুনে রাত ব্যস্ত হয়ে বলল, না আন্টি, ওকে কিছু বলার দরকার নেই। আমি এমনিতেই এসেছিলাম, চলে যাব এখন। কি বলো বাবা, আজকে থাকবে না? নজরাত নাই বলেই তুমি চলে যেতে চাইছো? আমি এক্ষুনি নজরাতকে আসতে বলছি। না আন্টি প্লিজ, ওকে আসতে বলবেন না। রাত হয়ে যাচ্ছে, একা আসাটা রিস্ক হবে। রাতের শেষের কথা দমে যান তরিকা বেগম। সত্যি তো, রাত হয়ে যাচ্ছে, একা মেয়েটা আসবে কিভাবে? পরিস্থিতিও ভালো না, কখন কি দুর্ঘটনা ঘটে তার তো কোনো ঠিক নেই। রাতে কোচিং করে মাত্র বাসায় ঢুকলো। নতুন দুলাভাইকে দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া কেমন আছেন? রাত মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। পড়াশোনা কেমন চলছে তোমার? এই চলছে কোনো রকমে। ভালো নয় কেন? তরিকা বেগম বলেন, সারাদিন দুষ্টুমিতে মেতে থাকে, একদম পড়াশোনা করতে চায় না। ভালোই হবে, কিভাবে বলো? মায়ের কথায় রাফি লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। রাত কিছুক্ষণ পড়াশোনা নিয়ে রাফিকে বোঝায়, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নজরাত হুমায়ুসাদের পাশে আসার পর থেকে মন খারাপ করে বসে আছে। হুমায়ুসা ও বান্ধবীর সাথে শোক পালন করছে। হুমায়ুসার মা তাদের জন্য সিমাই রান্না করে নিয়ে আসে। দুই বান্ধবীকে চুপ করে বসে থাকতে দেখে বলেন, কিরে তোরা দুই বান্ধবী একসাথে হলে বাড়ি মাথায় করে ফেলতি, আর এখন এত নীরব কেন? হুমায়ুসা ঠোঁট উল্টে বলল, আমাদের আজকে মন ভালো নেই। কেন, কি হয়েছে? ও তুমি বুঝবে না, নজরত সেমাইটা খেয়ে নেই। তারপর তারা তিনজনে মিলে সেমাই খায়। হুমায়ুসার বাবা একজন প্রবাসী। তারা 3 বোন, বড় বোনের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে।
তারপর হুমায়শা, এরপর ছোট বোন হাবিবা। এবার পঞ্চম শ্রেণীতে পড়ে। হুমায়শাদের ঘরে বর্তমানে কোনো পুরুষ মানুষ থাকে না, তাই এখানে নির্দ্বিধায় চলে আসতে পারে নজরাত। তাছাড়া নজরাতদের বাসেও উপযুক্ত কোনো পুরুষ মানুষ নেই, তাই হুমায়শাও সেখানে নির্দ্বিধায় যেতে পারে। দুই বান্ধবীর দৌলতে তাদের মায়েদের মধ্যেও সুসম্পর্ক গড়ে উঠেছে, তাই তারা মেয়েদের বাধা দেন না। অপরদিকে রাত নজরাতকে কল করে তার ফোন বন্ধ পেয়ে তাদের বাসায় এসেছিল, কিন্তু নজরাতকে না পেয়ে মন খারাপ করে চলে যেতে হয়। তার ধারণা সেদিনের ব্যবহারে হয়তো কোনোভাবে নজরাত কষ্ট পেয়েছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তাছাড়া কয়েকদিন রাত অনেক ব্যস্ত থাকায় নজরাতের খোঁজ না। যারা জড়িত থাকে, একটা বিয়ে ঠিক হতে যারা জড়িত থাকে তারা শুধু উচ্ছিলা মাত্র। বিয়েটা মূলত আল্লাহ তাআলা ইচ্ছাতেই হয়। অনেকে বলে না যে আমার জন্য বিয়েটা হয়েছে, নতুবা ভেঙে যাচ্ছিল। এইসব আসলে ভুল বলে মানুষ। যে বিয়ে আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে ঠিক করেন, সেই বিয়ে ঠেকাই কে বল? তাহলে তোমার মন খারাপ কেন? ইদানিং পত্রিকা পড়ে মনটা বৃত্তিকায় ভরে যায়, বুঝলি? পাতা ওঠালেই নানা দিকে রাজনীতি, চুরি, ডাকাতি, খুন খারাপি ছাড়া ভালো কোনো সংবাদ পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল। ভবিষ্যৎ প্রজন্মকে এরা কি দিয়ে যাচ্ছে বলতো? স্বাধীন দেশের থেকেও কেমন পরাধীন মনে হয়। এসব ভাবলেই মাথাটা ভীষণ ধরে যায়। তাহলে এসব নিয়ে ভেবো না বাবা। স্বার্থপর হতে বলছিস মা? কি করব বলো তো? এগুলো দেখা ছাড়া তো আমাদের উপায় নেই। আমরা সাধারণ মানুষ তো কিছু করতে পারবো না। যারা পারবে তারা তো হাত গুটিয়ে বসে আছে। যা বলেছিস, তাদের কাজ নরম মাটিতে আঘাত করা। কি বলেছো বাবা? আম্মা আমাদের জন্য বসে আছে, এখন নাস্তা করবে, চলো। আচ্ছা চল। হুমায়শা ভার্সিটিতে ঢুকে ক্যাম্পাসের এক কোণে বেঞ্চে রাখার জায়গাটি এসে পড়ল। রাত 8টার বন্ধুরা মিলে এখানে বেশিরভাগ সময় আড্ডা দেয়। আজকে বোধহয় এখনো আসে নাই। আশেপাশে ভালো করে দেখে নিল, না কোথাও দেখা যাচ্ছে না। তাদের ক্লাসে একবার গিয়ে খুঁজবে কি, কিন্তু এই সময় ক্লাস আছে কিনা তাও তো ঠিক নেই। তাছাড়া রাতের কিছুদিন পরে মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, এই সময় ক্লাস হয় কিনা জানা নেই। আচ্ছা, কিছুদিন পর পরীক্ষা বলে রাত যদি ভার্সিটিতে আসা বন্ধ করে তাহলে তো মুশকিল। রাতের সাথে কথা বলতে না পারলে ওদের মধ্যে কিচ্ছু ঠিক হবে না। নানা কথা ভাবতে ভাবতে হুমায়শার মনটা খারাপ হয়ে গেল। এদিকে নজরাতকে বলে এসেছে শপিং মলে যাবে সে। যদি সত্যি কথা বলতো তাহলে নজরাত বুঝে ফেলতো তখন কিছুতেই হুমায়শাকে ভার্সিটিতে আসতে দিতে চাইতো না। প্রায় ঘন্টাখানেক এখানে বসে অপেক্ষা করলো হুমায়শা, কিন্তু রাতের দেখা পেল না। শেষে ধৈর্যহারা হয়ে চলে যাওয়ার জন্য ভার্সিটি থেকে বেরিয়ে লেগুনার জন্য দাঁড়ালে পেয়ে যায়। লেগুনার সাথে একজন মহিলা যাত্রী আর দুজন হলেই বোধহয় গাড়ি ছেড়ে দিবে। হুমায়শা মন খারাপ করে ভার্সিটি গেটের দিকে তাকিয়ে আছে। দুজন যাত্রী আসতেই গাড়ি ছেড়ে দিবে, এমন সময় রাতকে বাইক সমেত ভার্সিটিতে ঢুকতে দেখা গেল। হুমায়শা দ্রুত পড়ল, মামা গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামাতেই হুমায়শা গাড়ি থেকে নেমে দৌড়ে ভার্সিটিতে ঢুকে গেল। তার এমন কাণ্ডে সবাই একটু অবাক হলো, কিন্তু কেউ কিছু বলল না। ড্রাইভার আর বসতে পারলো না, গাড়ি ছেড়ে দিতে হলো। এসব রোডে গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না, তাই হুমায়শা ভার্সিটিতে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সে বেঞ্চের কাছে রাতকে দেখতে পেয়ে দ্রুত পায়ে হেঁটে রাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম, অবশেষে আপনাকে পেলাম ভাইয়া। শুকনো ঠোঁট চিপ দিয়ে ভিজিয়ে রাদের বন্ধুদের দিকে একবার চেয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আমি নজরাতের বান্ধবী হুমায়শা। নজরাতের নাম শুনে উদ্বিগ্ন হয়ে রাত বলল, ও কি আপনার বাসায় আছে? হ্যাঁ ভাইয়া, ওর ব্যাপারেই আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার কি সময় হবে? হ্যাঁ অবশ্যই, চলেন কোথাও বসে কথা বলি। আচ্ছা। তারপর রাত তার বন্ধুদের বলে হুমায়শাকে নিয়ে ভার্সিটির পাশের একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে। হুমায়শা প্রথমে বলে, ভাইয়া, নজরত খুব আপসেট হয়ে আছে। আমি ওর থেকে সব কিছু শুনেছি। তাছাড়া বিয়ের আগে আপনি যখন দেখতে যান তখন আমি ওকে ওভাবে সাজিয়ে দেই। ও লজ্জায় আপনার সামনে যেতে চাইছিল না, সেজন্য। এর আগের দিন ভার্সিটিতে বান্ধবীরা মিলে ডিয়ার দিয়েছিল, তাই আপনার সাথে কথা বলতে গিয়েছিল। সব কিছুর জন্য খুব লজ্জা পাচ্ছিল, সেই জন্য বিয়েটাও করতে চাইছিল না। এখন আপনি ওকে ভুল বুঝেছেন। আমি কি বলবো ঠিক গুছিয়ে বলতে পারছি হয়তো। রাত সবটা শুনলো এবং বুঝতে পারলো। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল,
আমি বুঝতে পারছি সব কিছু। ওর ফোন বন্ধ পেয়ে আমি ওদের বাসায় গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা বললেন ওর কোনো এক বান্ধবীর বাসায় গিয়েছে, কিন্তু ফোন কেন বন্ধ করে রেখেছে বলেন তো? ও কি ভুলে গিয়েছে যে ও এখন বিবাহিত, ওকে ওর হাজবেন্ড খুঁজতে পারে? এটা কেউ বুঝতে পারছে না বলেন? আপনি নাকি কয়েকদিন ওর সাথে কোনো যোগাযোগ করেন নাই, তাই ও ভাবছে আপনি ওর উপর রেগে আছেন, তাই ওর সাথে কোনো যোগাযোগ করছেন না। হ্যাঁ, কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাছাড়া পড়াশোনা আছে, পরীক্ষার তো বেশি দিন নেই। আপনি ওকে বললেন আমি ওর উপর রেগে নেই, আর ও যেন ফোন বন্ধ না রাখে। আচ্ছা বলবো, আজকে তাহলে আসি ভাইয়া। হুমায়শা বসে থেকে উঠতে নিলে রাত দ্রুত বলে ওঠে, সে কি কিছু না খেয়ে চলে যাবেন? কি খাবেন বলেন? না ভাইয়া, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আজকে যেতে হবে। না না, তা বললে তো হবে না। আমি অনুরোধ করছি কিছু খেয়ে যান, না হলে আমার খারাপ লাগবে। আচ্ছা তাহলে কোল্ড কফি খাবো। শুধু কফি? হ্যাঁ ভাইয়া, আমার বাসায় যেতে হবে। রাত মুচকি হেসে বলল, আচ্ছা তাহলে নুজরাতকে কোনোদিন আসবেন, তখন বেশি করে খাবেন। ইনশাল্লাহ। তারপর হুমায়শা কোল্ড কফি খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ালে রাত নিচে রিক্সা ঠিক করে ভাড়া মিটিয়ে দেয় রিক্সা চালককে। এতে ভীষণ অপ্রস্তুত হয়ে যায় হুমায়শা। রাতকে বলে, এইসবের কি দরকার ছিল ভাইয়া? আমার জন্যই তো আপনার লেট হলো না। আচ্ছা যাই হোক, আপনার বান্ধবীকে মনে করে বলবেন প্লিজ। আচ্ছা বলবো। হুমায়শা চলে যাওয়ার পর রাতও পাশে চলে যায়। নজরাতের খোঁজ পাওয়াতে এখন শান্তি লাগছে। মনটা কিছুদিন খুব অস্থির লাগছিল তার। ফারুক সাহেব বসে চা পান করছিলেন। এমন সময় জুই আব্বা বলতে বলতে হন্তদন্ত হয়ে ছুটে আসে। ফারুক সাহেব চায়ের কাপ রেখে বললেন, কিরে এভাবে ছুটাছুটি করছিস কেন? ব্যথা পাবি তো। আপু, খবর শুনেছ? কোটা বাতিলের জন্য ছাত্ররা আন্দোলনে নেমেছে। ভালো কাজে নেমেছে তারা, আল্লাহ তাদের সহায় হন, আমিন। জানিস অনেক মানুষ আছে যারা মুক্তিযোদ্ধার নামে জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি ভাতা নিচ্ছেন। তারা এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বা তাদের ছেলে মেয়েদের জন্যও ঠিক আছে, কিন্তু তাদের নাতিপুতিদের দেওয়া কোনো মানে হয় না। তাদের যদি মেধা থাকে তাহলে তারা এমনিতেই নির্বাচিত হবে, সেখানে কোটার তো কোনো প্রয়োজন নেই। কোটার জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জি আপু। দিন যত যাচ্ছে কোটা বাতিলের আন্দোলন তত ভয়াবহ রূপ নিতে থাকে। ফারুক সাহেব জুইকে আন্দোলনে পাঠাতে চাইলে লিপি বেগম বাধা দিয়ে বলেন, উম্মে রিয়াদ রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা 6 জন মহিলা খয়বরের যুদ্ধে শরীক হওয়ার জন্য রওনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে আমাদেরকে ডাকলেন। আমরা তার নূরানী চেহারায় গম্ববার আলামত দেখেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার অনুমতি লইয়া আসিয়াছ? আমরা বললাম, ইয়া রাসূল, আমরা পরশ বুনিতে জানি, যে হাতে ইহার প্রয়োজন হয়। আমাদের সাথে জখমের ঔষধ আছে, আর কিছু না হোক মুজাহিদদের তীর এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করব। কেউ অসুস্থ হলে সেবা শ্রদ্ধার কাজে সাহায্য, ছাতু গোলানো পানি দেওয়ার কাজে সাহায্য করব। তারপর তিনি অনুমতি দিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বুঝলাম যে মহিলারা যুদ্ধে যাওয়ার রাসূল অপছন্দ করেছেন, আর যারা দখলের দলিল দেন তাদের জানা আবশ্যক যে মহিলারা ময়দানে নামে না। জিহাদের সময় উভয় পক্ষ নিজেদের নির্ধারিত এলাকায় তাঁবুতে অবস্থান করত। মহিলারা নিজেদের দলের লোকদেরকে সাহায্য করত, নন মাহরামদের গায়ে ধরে ধরে বাঁচাতে নামতো না। আর যখন পর্দা হুকুম নাজিল হলো তখন অনেক কিছুই বদলে গেল। দাসীরা যেত সাথে যেন খিদমত করতে পারে। সব জায়গায় ইসলাম টানা লাগে না, আবার কারো কারো কারণে কিছু জায়গায় ইসলামকে টেনে আনা লাগে, তাই টেনে আনলাম আর কি। ইসলামে আবেগের স্থান নেই। থাকলে রাসূলের ইন্তেকালের পর সব সাহাবী সুইসাইড করার অনুমতি থাকতো। অসুস্থ অবস্থায় ইশারা হলেও নামাজ পড়া লাগতো না। ডেলিভারির পেন নিয়ে বাচ্চার মাথা বের হওয়া অবস্থায়ও নামাজের হুকুম থাকতো না। রোজা রাখতে না পারলে কাজা বা কাফারা আদায় করা লাগতো না। আপনি আমি
নামলে বিজয় হয়ে যাবে, ব্যাপারটা এমন। হচ্ছে নতুন প্রজন্ম চোখের সামনে আরেক যুদ্ধ দেখতে পায়, যা তারা বইপত্রে এতদিন পড়ে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গগন মিছিল কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 6 জন শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছে। বেশ কয়েকজনকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এরই মধ্যে রাত ছিল। দুপুরবেলা খবর পেয়ে দৌড়ে যায় নজরাত। এত আহতদের ভিড়ে রাতকে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় নজরাতের। বেচারাকে পিটিয়ে প্রায় আত্মহত্যা করে ফেলেছে। স্বামীকে এমন অবস্থায় দেখে পাগল প্রায় নজরাত। পাশে শাশুড়িমা অযোধ্যায় কাঁদছেন। নজরাত কাছে যেতে তাকে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। নজরাত নিজেকে সামলাতে পারছে না। এই মানুষটাকে কিভাবে সামলাবে তার জানা নেই। ডাক্তার বলেছে ঠিক হতে অনেক সময় লাগবে। ঠিক কতদিন লাগবে তারা এখনো বলতে পারছে না। 1 সপ্তাহ পর রাতকে তাদের বাসায় নিয়ে আসা হয়। হসপিটালে এত ভিড়ের মাঝে ছেলেটা ঠিক হবে না বলে মনে করেন লিপি বেগম, তাই তিনি বাসায় নিয়ে আসেন। তরিকা বেগম জামাইকে দেখে যান। দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে তার। ঠিক এই কারণেই তিনি এসব আন্দোলন চান নাই, যেখানে মায়েরা তাদের সন্তানকে অকালে হারিয়ে ফেলবে। এমন স্বাধীনতাকে নিতে চান না কখনোই। হয়তো এখানে মানুষ স্বার্থপর ভুলবে, কিন্তু মায়েরা তাদের সন্তানদের জন্য শুধু স্বার্থপর না, সব কিছুই করতে পারেন। স্বামীর এই বিপদের দিনে ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারল না নজরাত। লজ্জা শরম ভুলে স্বামীর ঘরে রওনা দিল। তরিকা বেগম বাধা দিতে গিয়েও দিতে পারলেন না। এখানে বাধা দেওয়ার তার অধিকারের মধ্যে পড়ে না। কলিং বেলের শব্দ শুনে জুই এসে দরজা খুলে অবাক হয়ে বলে, ছোট ভাবি এসো, ভিতরে এসো। আম্মা দেখো কে এসেছে। নজরাত ভিতরে ঢুকলে লিপি বেগম আসেন। তাকে দেখে নজরাত বলে, ওনার এমন অবস্থার সময় বাসায় বসে থাকতে পারলাম না আম্মা, তাই চলে এলাম। আমি কি ভুল করেছি? লিপি বেগম ভীষণ খুশি হয়ে বলেন, না মা, একদম ঠিক করেছো। তারপর জুইকে বলল, তোর ভাবে ট্রলি ব্যাগটা ঘরে নিয়ে যা, জুয়ের সাথে রাত এর রুমে যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। নজরাত জি আছে বলে জুয়ের সাথে যাই। রাতের রুমে ঢুকতেই তাকে দেখতে পেল। হাত পায়ের ইনজুরির জন্য বেচারা হাঁটাচলা করতে পারে না, তাই সারাদিন শুয়ে থাকতে হয়। জুই ট্রলি ব্যাগটা রেখে চলে যায়। নজরাত নিঃশব্দে রাতের পাশে বসে। রাত চোখ বন্ধ করেছিল বলে নজরাতকে দেখতে পায়নি। কারো বসার অনুভব করে চোখ মেলে তাকিয়ে বিস্মিত হয়ে যায় রাত। একটু জোরেই বলে ওঠে, তুমি এখানে কখন এসেছো? এখন তো পরিস্থিতি একদম ভালো না। তুমি বাসা থেকে একা বের হতে গেলে কেন? আমি আসাতে আপনি খুশি হননি? তাহলে কি চলে যাব? রাত নির্বিকার মুখে বলল, সেটা বলি নাই। এখন মেয়েরা রাস্তাঘাটে একদম নিরাপদ না। এমনিতেই হাঁটাচলা করতে পারছি না, তারপরও নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে। দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারছি না। জানো, এই মুহূর্তে এক টুকরো সুখ হয়ে এসেছো তুমি। এদিকে নজরাতের চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে দেখে রাত বিচলিত হয়ে পড়ল। এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তো তোমার নিরাপত্তার কথা ভেবেই ওসব বলেছি। সেজন্য কাঁদছি না, আপনার অনেক কষ্ট হচ্ছে ভেবে কাঁদছি। আপনি কেন গেলেন বলেন তো? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছেন? আমার কথা একটু ভাববেন না আপনি? আমি তো মরে যাইনি বলো, তাহলে কষ্ট পাচ্ছ কেন এসব ভেবে? কত ছাত্ররা নিজের কথা না ভেবে আন্দোলনে যোগ দিচ্ছে, প্রাণ হারাচ্ছে। সেসব দেখতে গেলে তো আমি কিছুই করতে পারলাম না দেশের জন্য। আমিও তো যেতে পারলাম না। ফেসবুকে আন্দোলন নিয়ে পোস্ট করাতে কিছু লোক হুমকি দিয়েছে। সেসব শুনে আম্মা কিছুতেই যেতে দিল না। মেয়ে মানুষ, তোমার যে কাজ নেই। কখন এসেছো? কিছু খেয়েছো? বেশিক্ষণ হয়নি এসেছি। ও তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও। ওই যে বাথরুম। নজরাত আছে বলে ফ্রেশ হতে যায়। নজরাত ফ্রেশ হয়ে আসলে শাশুড়িমা তার জন্য চিকেন ফ্রাই করে দেয়। মেয়েটা প্রথমবার তাদের বাসায় এসেছে, তাই মন খারাপ থাকলেও এটুকু করতেই হলো। নজরাত নিজে খাওয়ার সাথে সাথে রাতের মুখে একটু একটু করে দিতে থাকে। রাত খাবে না বলেও শুনে না। খাওয়া শেষে দুজনে মিলে আন্দোলন নিয়ে কথা বলছে। এমন সময় বাহির থেকে আর্তনাদ শুনতে পেয়ে নজরাত বলল, আমি দেখে আসছি, আপনি থাকুন। ফারুক সাহেব কারোর সাথে ফোনে কথা বলে ধপ করে ফুলের বসে পড়েন। লিপি বেগম দৌড়ে এসে বলেন, রাসেলের বাপ, কি হয়েছে তোমার? এভাবে ফ্লোরে পড়লে কেন? কার সাথে কথা বললে? ইতিমধ্যে জুই আর নজরাতও এসেছে। জুই বাবার পাশে বসে বলল, আব্বু, কি হয়েছে তোমার? ফারুক সাহেব খুব কষ্ট করে উচ্চারণ করলেন, আমার রাসেল আর নেই।
লিপি বেগমের ভিতরটা স্যাদ করে জ্বলে উঠল। উত্তেজিত হয়ে বললেন, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ফারুক সাহেব খানিকটা ক্ষোভ প্রকাশ করে বললেন, তোমার তো কষ্ট হওয়ার কথা না? একটা অন্যায় করেছে বলে ছেলেটাকে বাড়ি ছাড়া করলেই তোমার নাকি লজ্জা হতো এই ছেলেকে নিয়ে, অথচ তোমার ছেলে তোমাকে শহীদের মা বলে সম্মান দিয়ে গেল। লিপি বেগম কানে ভেঙে পড়ে বললেন, ছেলের উপর রাগ অভিমান ছিল তাই বলে তো তার মৃত্যু কামনা করি নেই। মা হয়ে ছেলের মৃত্যু কামনা কিভাবে করব আমি? আমার অন্তরটা ফেটে যাচ্ছে। নজরাত লিপি বেগমকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। জুই তার বাবাকে ধরে কাঁদছে। বাড়িটাতে পুরো শোকের ছায়া নেমে এসেছে। রাত নিজের রুমে থেকে সবটাই শুনল। শূন্য চোখে উপরের দিকে তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নজরাত রাতের সাথে রয়ে গেল, আর বাকিরা হসপিটাল থেকে লাশ এনে দাফনের জন্য গিয়েছে। নজরাতকে কাছে পেয়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় রাত। মায়ের আড়ালে বড় ভাইয়ের সাথে ঠিকই যোগাযোগ রাখত সে। ভাই যে তাকে ভীষণ ভালোবাসত। এই তো কয়েক মাস আগে একদিন ভোরবেলা ভাই তাকে কল করে কান্না করে দেয়। রাত তখন বিচলিত হলে রাসেল জানায় সে বাবা হতে চলেছে। সে খুশিতে কান্না করছে। রাত সেদিন প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দ কিছুটা অনুভব করতে পারে ভাইয়ের কাণ্ড শুনে। 3 মাস পর রাত সুস্থ হলে নজরাত নিজের বাসায় ফিরে আসে। রাতের পরীক্ষার মুহূর্তে সে থাকলে রাত পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তাই ফিরে আসা। নজরাত চলে আসার দিন রাত তাকে একদম ছাড়তে চাইছিল না। বেশ কিছুক্ষণ জাপটে ধরে বসেছিল আর বলেছিল, এই কদিনে আমি তোমাতে আসক্ত হয়ে গিয়েছি প্রিয়, তুমি থেকে গেলে হয় না? নজরাত কঠোর মুখভঙ্গি করে বলেছিল, না হয় না। রাত মন খারাপ করে থাকলো, আর কিছু বলেনি। নিজেই নজরাতকে তার বাসায় পৌঁছে দিয়ে যায়। তারপর পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। এখন আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারে না। ভাইয়ের মৃত্যুতে অনেকটা নীরব হয়ে যায় রাত। রাসেলের বউ 7 মাসের অন্তঃসত্ত্বা। লিপি বেগম তাকে নিয়ে এসেছেন। ছেলের মৃত্যুর পর এখন আর কোনো রাগ নেই তার। হয়তো রাসেলের বউ চৈতির সাথে পুরোপুরি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া জুই বা জান্নাতকে দিয়ে সময় মতো খাবার পৌঁছে দেন চৈতির ঘরে। চৈতি সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে নিজের ঘরে। বাইরে কিছু নিয়ে তার কোনো আগ্রহ জাগে না। সারাক্ষণ ঘর বন্দী হয়ে থাকতেই ভালো লাগে যেন। রাসেলদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে একটা বাড়িতে চৈতির মা বাবা ভাড়া থাকতেন। রাসেল ওই পথ দিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করত। মাঝে মাঝে চৈতিকে দেখতে পেত, আর সেখান থেকে ভালো লাগা তৈরি হয়। তারপর দুজনের মধ্যে প্রেম। লিপি বেগমকে একদিন জানিয়েছিল তাদের প্রেমের কথা, কিন্তু লিপি বেগম বলেছিলেন, এসব হারাম সম্পর্ক আমি কিছুতেই মেনে নেব না। আমার পছন্দ করা মেয়েকে তোকে বিয়ে করতে হবে। এদিকে চৈতির প্রচুর বিয়ের ঘর আসছিল। রাসেল একথা জানার পর সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। অতঃপর তাই করলো। বিয়ে করার পর লিপি বেগম মেনে না নিলে 2 রুমের ছোট্ট একটা বাসা ভাড়া করে তাদের ছোট্ট সংসার শুরু করে। খুবই আনন্দে দিন পার করছিল তারা। তারই মধ্যে নতুন অতিথির আগমনী বার্তা সংসারের সুখ দ্বিগুণ হয়ে উঠেছিল। কিন্তু বেশি দিন তা সইল না চৈতির কপালে। রাসেলের মৃত্যু যেন দুমড়ে মুছে শেষ করে দিল চৈতির সুখের সংসার। তার মধ্যে যেখানে আমার স্বামীকে হারাতে হয়, এমন স্বাধীন দেশ তো আমি চাই না। নজরাত আবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। এখন আর আগের মতো রাতকে কোথাও দেখতে পায় না সে। আগে বিরক্ত লাগতো, কিন্তু এখন দেখতে পেলে ভালো লাগতো। সবার আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকতো। কি আর করার, সময় পাল্টায় সাথে মুহূর্তগুলো। রাত পড়া শেষ করে রাতে কল করে প্রতিদিন, তাছাড়া আর তাদের মধ্যে কথা হয় না। আজকে নজরাত কিছুতেই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। জোর করে সজাগ থাকলে ভীষণ মাথায় ব্যথা করে তার, তাই ঘুমিয়ে পড়ল। সেই ঘুম রাত 2টায় একটা স্বপ্ন দেখে ভাঙলো। ঘুম থেকে উঠেই সে বেলকুনিতে চলে গেল। নিচে রাস্তায় কাউকে খুঁজলো। স্বপ্নে দেখেছে রাত এসেছে। এখন ভালো করে খুঁজে বুঝলো এটা তার স্বপ্ন ছিল। রুমে ফিরে এসে কিছুক্ষণ বসে রইল। এখন খিদা অনুভব হচ্ছে। না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন। বাথরুম থেকে চোখ মুখে পানি ঝাপড়ে দিয়ে এসে বিস্কুটের প্যাকেট নিয়ে বসলো। ফোন ইউজ করছে আর বিস্কিট খাচ্ছে। অনলাইনে গিয়ে দেখলো রাত বেশ কয়েকবার কল করেছিল। নজরাত কল রিসিভ করেনি বলে মেসেজ দেয়, বউ ঘুমিয়ে পড়েছো? মেসেজটা দেখে নজরাতের খুব আফসোস হচ্ছে, কেন যে ঘুমিয়ে গেল। এখনই রিপ্লাই দিল, ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে না হতেই কল আসে। কলের শব্দে নজরাত কিছুটা ভয় পেয়ে যায়। নজরাত বুঝতে পারেনি রাত জেগে আছে। তার উপর নিস্তব্ধ রুমে হঠাৎ
কলে ভয়ে চমকে ওঠে। নিজেকে সামলে রুমের লাইট অন করে কল রিসিভ করে। রাত বালিশের উপর হয়ে শুয়ে আছে। নজরাত বলল, আপনি কি ঘুমান নাই এখনো? না। কেন? রাত জেগে থাকলে শরীর খারাপ করবে না? শোনো, তোমাকে একটা ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করার আছে। কোন ছেলে? নজরাত টিভিতে ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠান দেখছে। এমন সময় তাদের বাড়িওয়ালার বউ আসেন। এই মহিলাকে নজরাতের একদম পছন্দ হয় না। মহিলার কুটনুমিতে জুড়ি নেই। আজকে কোন মতলবে তাদের বাসায় এসেছে আল্লাহ জানেন। এসে নজরাতকে বলেন, কি নজরাত, শ্বশুর বাড়ি থেকে কবে আইলা? এমন প্রশ্নের কোনো মানে হয়? এ নিয়ে বেশ কয়েকবার তিনি জিজ্ঞাসা করেছেন নজরাত শ্বশুরবাড়ি কবে যাবে। তখন থেকে তরিকা বেগম স্পষ্টভাবে বলেছেন যে জামের পরীক্ষা শেষ হলে নিয়ে যাবে। কয়েক মাস বা এর বেশিও লাগতে পারে। অথচ এই মহিলা আবারও এসব কথা জিজ্ঞাসা করছেন যেন ওনার ঘরের খাবার খেয়ে শেষ করছে নজরাত। তরিকা বেগম রান্নাঘর থেকে এসে বলেন, ও ভাবি, আপনি এসেছেন, বসেন ভাবি। নজরাত মাকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত উঠে চলে যেতে নিলে ভদ্রমহিলা নজরাতকে থামিয়ে দিয়ে বলেন, শোন মেয়ে, দিনকাল যা পড়েছে, এভাবে জামাইকে ছেড়ে থাইকো না বেশি দিন। পুরুষের মন বোঝই তো, কোন দিক থেকে কোন দিকে চলে যায় তার তো ঠিক নেই। আজকাল বউ পাশে থাইকাই যে আকাম কুকাম করে পুরুষেরা, তাদের কোনো বিশ্বাস নাই। মহিলার কথায় নজরাত খানিকটা বিব্রত বোধ করে বলল, ওনার পরীক্ষা চলছে, তার মধ্যে আপনি কি সব বলছেন আন্টি? আমি বুঝতে পারলাম আপনি ঠিক কি বোঝাতে চাইলেন। ভদ্রমহিলা আফসোসের সুরে বলেন, বুঝবা বুঝবা, যখন আর সামলানোর কিছু থাকবো না তখন বুঝবা আমার কথা। নজরাত আর কিছু না বলে নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। মনটা বিষণ্ণতায় ভরে গেছে তার। রাতের উপর পূর্ণ আস্থা আছে তার, কিন্তু এই মুহূর্তে কেমন যেন অস্থির লাগছে। মনকে শান্ত করতে রাতের সাথে কথা বলা প্রয়োজন, তাই কল দিল তাকে, কিন্তু কল রিসিভ করছে না রাত। নজরাত আর নিজেকে সামলে উঠতে পারল না। কান্নাগুলো চোখের পানি হয়ে ঝরে পড়া শুরু করে। শেষে বালিশের উপর মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করে। রাতের খাবার খেতে তরিকা বেগম ডাকলেও দরজা খুলে না। রাত 10টার পর রাত নজরাতের ফোন বন্ধ পেয়ে শাশুড়ি মায়ের ফোনে কল করে জানতে চাই নজরাতের কি হয়েছে, ওর ফোন বন্ধ কেন। তরিকা বেগম কি বলবেন ভেবে পান না, তাই বলেন ওর বোধহয় মন খারাপ। তুমি চিন্তা করো না বাবা, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। নজরাত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন অন করে দেখলো রাত অনেকবার কল করেছিল। অনলাইনে গিয়ে দেখে সেখানে অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে। নজরাত শুধু মেসেজের রিপ্লাই দিল, ভালো লাগছিল না তাই ফোন বন্ধ রাখছিলাম। কিছুক্ষণ পর রাত কল করে জিজ্ঞাসা করে নাস্তা করেছে কিনা নজরাত বলল করেছে। তারপর স্বাভাবিক কিছু কথা বলে রেখে দেয়। ভার্সিটিতে এসে একটা ক্লাসের পর গ্যাপ থাকে, তখন নজরাত বান্ধবীরা মিলে লাইব্রেরি বা ক্যান্টিনে বসে গল্পগুজব করে। আজকে লাইব্রেরিতে বসে গল্প করছে তারা। মেয়েদের গল্পগুজবের মধ্যে ফিউচারের বিয়ে নিয়ে আলোচনা থাকে, এটা কমন ব্যাপার। তো অবিবাহিত যারা, তাদের স্বপ্ন খুব সুন্দর করে সাজবে বিয়ের দিন। আর বিবাহিতদের কথা, সাজগোজ করতে পারলে বলে কিভাবে সেজেছিল, কি জুয়েলারি পরেছিল, আর না করতে পারলে আফসোস করে। এসব আলোচনা শেষে সবাই নজরাতকে ধরলো, কারণ নজরাত কিছুই বলছে না, আনমনা হয়ে বসে আছে। মারুফা বলল, এই নুসরাত, তুই তো কাউকে না জানিয়ে বিয়ে করে নিলি। শুনেছি পরে উঠিয়ে নিবে, তখন কিভাবে সাজবি প্ল্যান করেছিস? আর তখন আমাদের দাওয়াত দিবি তো নাকি আবার লুকিয়ে শ্বশুর বাড়ি চলে যাবি? মারুফার কথাই সবাই হেসে দেয়। আরেকজন বলল, আচ্ছা তোদের তো বিয়ে হয়ে গেছে, তা ইয়ে তো হয়ে গেছে তাই না? এমন কথায় সবাই মুখ চেপে হাসে। এদিকে নজরাত ভরকে যায় এমন কথায়, হাতের নখ ফুটতে থাকে। শেষে ভেবে বলে, স্বামী স্ত্রীর গোপন কথা কারো বলতে নিষেধ, জানিস না বেদ্যপ মেয়ে কোথাকার। মারুফা বলল, আরে বান্ধবীদের কাছে একটু একটু বললে কিছু হয় না, বল না কি হয়েছে, কে প্রথম কাছে এসেছিস? নজরাত কোরআনের ব্যাখ্যা দিয়ে বলল, সমাজের অনেকেই আছে বন্ধু বান্ধবদের কাছে বাহাদুরি প্রকাশ করতে গিয়ে স্বামী স্ত্রীর একান্ত বিষয় কিংবা পারিবারিক গোপনীয় বিষয়াদি তাদের কাছে বলে বেড়ায়। এটা অনুচিত ও খেয়ানতের কাজ। সাহাবী হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে যে আমানতের খেয়ানত সবচেয়ে বড় বলে গণ্য হবে তা এই যে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, স্ত্রীও স্বামীর সঙ্গে মিলিত হয়, তারপর স্বামী স্ত্রী একান্ত বিষয়গুলো অন্যদের কাছে প্রকাশ করে দেয়।
স্বামী স্ত্রীর একান্ত বিষয়ে অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। ইসলামী বিধানে শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের যে কোনো সদস্য এ ধরনের গোপন কথা প্রকাশ করা খুবই অন্যায়। স্বামী স্ত্রী ও পরিবারের গোপন কথা সংরক্ষিত রাখা ইসলামের অনুপম সৌন্দর্য। তাই এগুলো কেউ কাউকে জিজ্ঞেস করবি না প্লিজ। একদিন আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত্যুর ভয় রেখে অন্যায় থেকে নিজেকে সংযত করতে হবে আমাদের। মারুফা এবং অন্যান্য বান্ধবীরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে বলল, আর কাউকে এগুলো নিয়ে জিজ্ঞাসা করব না ইনশাআল্লাহ। রাতের পরীক্ষা চলছে 3-4 দিন গ্যাপ দিয়ে। এদিকে নজর যেন ধৈর্যহারা হয়ে পড়েছে। আশেপাশের মানুষ থেকে শুরু করে বান্ধবীরা পর্যন্ত এসব নিয়ে কথা বলছে। তার আর সহ্য হচ্ছে না একদম। তাছাড়া বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে করা স্বামীকে নিজের করে পাওয়া হলো না তার। মাঝে মাঝে মনে হয় সুখের দিন আসার আগে সে হয়তো মরে যাবে। মৃত্যুর কথা ভাবলে এসব কিছু অর্থহীন মনে হয়। আবার যখন মৃত্যুর চিন্তা সরে যায় তখন আবার না পাওয়ার আফসোস ঘিরে ধরে তাকে। ইদানিং জিদ ধরে রাদের সাথে ঠিকমতো কথা বলে না নজরাত। রাদের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, অথচ নজরাতকে নিয়ে যাওয়ার কথা মুখেও আনে না। এদিকে বড় ছেলে মারা যাওয়ার পর শাশুড়ি মাও তেমন একটা কথা বলেন না তার সাথে। সব মিলিয়ে তার মধ্যে ভয় কাজ করে। ইদানিং কত বিয়ে ভেঙে যাচ্ছে। 6-7 বছর সংসার জীবনও ডিভোর্স হচ্ছে, সেখানে তাদের সংসার তো শুরুই হলো না এখনো। এরই মধ্যে কিছু হয় তাহলে নজরাতের পরিবার শেষ হয়ে যাবে। বেলকনির ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে সেসব কথাই ভাবছে নজরাত। রুমে ফোন বেজে চলেছে। সে কখন থেকে উঠে গিয়ে রিসিভ করতে একদম ইচ্ছে করছে না তার। কয়েকবার কল আসার পর রাফি ফোন নিয়ে এসে বলল, কি রে ভাই, হয়ে গেছে নাকি? কল আসছে কখন থেকে, শুনতে পাচ্ছিস না? নজরাত ফোন হাতে নিয়ে দেখলো রাত কল করেছে, কিন্তু নজরাত আর কল ব্যাক করলো না। ইচ্ছে করছে না তার কথা বলতে। মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। রাতের বেলা রাত আসে নজরাতের বাসায়। তরিকা বেগম নুডলস আর ডিম আর ময়দার মিশ্রণে চমৎকার একটা নাস্তার রেসিপি করে দেন। নাস্তা করে নজরাতের সাথে একান্তে কথা বলতে নজরাতের রুমের বেলকনিতে যায় তারা। নজরাত চুপচাপ বসে থাকলে রাত জিজ্ঞাসা করে, ইদানিং তোমাকে কেমন মনমরা হয়ে থাকতে দেখি, কি হয়েছে তোমার? আমার সাথে ঠিকমতো কথাও বলো না। তোমার সমস্যাগুলো আমাকে না বললে আমি বুঝবো কিভাবে বলো তো? নজরাত ধরা গলায় বলল, সবকিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি না সেহেতু বলো আমাকে। নজরাত চুপ করে থাকে। চোখের কোণে পানিতে ভিজে গেছে। বাইরের আবছা আলোয় সেটা বোঝা যাচ্ছে না। রাত এবার বলল, তুই যখন বলবেই না তখন আমার বসে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তারপর উঠে চলে যেতে নিলে নজরাত রাতকে জাপটে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। রাত বিচলিত হয়ে বলে, আরে কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? নজরাত কান্না মিশ্রিত গলায় বলে, আমাকে আপনার করে নিন, আমি আর এইভাবে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। রাত নরম গলায় বলল, আমি কি তোমাকে ছেড়ে ভালো আছি? কোনো কারণ ছাড়া? বিয়ের পর বউকে এভাবে বাপের বাড়ি ফেলে রাখতে কোনো ছেলেই নিশ্চয়ই চাইবে না। পরীক্ষা চলাকালীন সময় থেকে শুরু করে আজকে 2 দিন একটা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছি, যেন তোমাকে ভালো রাখতে পারি। যদিও ভালো রাখা সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে, তবুও আমাদেরকে বসে না থেকে চেষ্টা করার কথা বলা হয়েছে। তার উপর তোমার মোহরানা এখনো পরিশোধ করতে পারছি না আমি। ইদানিং নিজেকে খুব ব্যর্থ মনে হয়। নজরাত ভাঙ্গা গলায় বলল, তোমার মোহরানা দিতে হবে না, মোহরানা মাফ করে দিচ্ছি আমি। তবু আমি তোমার কাছে থাকতে চাই। আশেপাশের মানুষ খারাপ মন্তব্য করে, যেগুলো আমার একদম সহ্য হয় না। মন খারাপ হয়, ভীষণ কান্না আসে। এখন সব কিছু ছেড়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো দুঃখ কষ্ট আমাকে ছুঁতে পারবে না। তাছাড়া বিয়ের পর থেকে সারাক্ষণ আপনার কথা মনে পড়ে। আপনার সাথে একান্তে সময় কাটাতে ইচ্ছে করে, আপনার প্রতি মাথা রেখে রাত পার করতে ইচ্ছে করে। রাত ক্ষীণ একটু হেসে বলল, ওই দিন রাতে তোমার সাথে কথা বলতে পারিনি বলে সারা রাত ছটফট করে ঘুমাতে পারিনি। কেন জানো? কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাথে কথা বলতে না পারলে কেমন যেন অস্থির লাগে। আশেপাশে সব কিছুর মূল্য থাকে না আমার কাছে। তখন শুধু মনে হয় তুমি আমার সব কিছু। শরীর তখন কেমন যেন খারাপ লাগে, মনে হয় তোমাকে পেলেই ভালো হয়ে যাবে। আমি হয়তো বোঝাতে পারছি না তোমাকে, ভাববো ভালোবাসি আমার বউটাকে। তাহলে আজকে এখানে আমার সাথে থেকে যান প্লিজ। আজকে আপনি চলে গেলে আমি নিজেকে একদম সামলাতে পারবো না। আমি থাকলে যে কিছু একটা ঘটে যাবে ম্যাডাম, তখন এই দায় কে নেবে বলেন? নজরাত লজ্জারাঙ্গা হয়ে বলল, আমি তার জন্য প্রস্তুত। আমি চাই আজ ভিন্ন কিছু ঘটুক। ভিন্ন ভালো লাগায় ভেসে যেতে চাই আপনার হাত ধরে।
নিয়ে যাবেন আমাকে? ভেবে বলছো তো? পরে আবার আমাকে দোষ দেবে না তো? হুম, একদম না। কিসমিস? মানে? এই যে তুমি কিস করতে দিলে না তাই মিস। নওজাত হেসে নিজেই তাকে কিস করে। তখন রাত নওজাতের সামনে কিসমিস ধরে পড়ল। কিসমিস খাও। নওজাত খেয়ে রাতের বুকে নিজেকে লেপ্টে রাখে আর তাদের বেবিদের নিয়ে বিভিন্ন প্ল্যান করে।